আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ধন্যবাদ জানাই যারা যত সময় যুক্ত হয়েছেন। আমরা আমাদের আজকের আলোচনা 9টা 10 থেকে ফর্মুলা শুরু করবো। আর 4 মিনিট সময় আছে। যারা যত সময় যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই আমি যে আমাদের লিঙ্কে আপনাদের চ্যাট বক্সে একটি আমাদের ইউটিউব লিঙ্ক প্রদান করা হয়েছে। লিঙ্কটা আপনারা একটু মেহরবানি করে 2-4টা মিনিট একটু এই যে অ্যাডভান্টেক বিডি এই নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে। এখানে 261টা ভিডিও আছে, সবগুলো টেকনিক্যাল ভিডিও। ইলেকট্রিক্যাল অটোক্যাড এবং বিভিন্ন প্রকার আপনার টেকনিক্যাল, যেমন আর্থিং সিলেকশন ক্যালকুলেশন বিএনবিসি এনএফটি অনুযায়ী কিভাবে করবেন, বিভিন্ন প্রকার অডিট এবং অটোমেশন, ফায়ার, মানে শিক্ষামূলক, মানে প্রফেশনালি যে বিষয়গুলো লাগে, অটোমেশন থেকে শুরু করে পিএলসি প্রোগ্রামিং সেটআপ কিভাবে করবেন, অটোক্যাড সফটওয়্যার এবং স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড থেকে শুরু করে আপডেট সিবি ফরম্যাট কিভাবে করবেন, কেবল ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আর এসিতে কি কি রিকোয়ারমেন্ট থাকে, এই জিনিসগুলো মানে ব্যাপক শিক্ষামূলক। তো আপনাদেরকে একটু কষ্ট দিব আমি, যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যাট বক্সে একটু ডান লিখলে আমরা উৎসাহ পাবো। হাইলি রিকোয়েস্ট, এটা আপনাদেরকে চাপিয়ে দেওয়া না। এখানে দেখেন ক্লিপার মিটার কিভাবে ইউজ করবেন, সিঙ্গেল ফেজ বা 3 ফেজ কিভাবে এটা মিটার দিয়ে মাপবেন, একদম টোটালি ছোট ছোট করে আপনাদের শিক্ষামূলক এগুলো আমরা দিয়েছি। আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান কথাটা লিখবেন, কেমন? তো আমরা উৎসাহ পাবো, এতটুকুই। অনেকে লাভ দিয়েছেন, ধন্যবাদ। আপনাদেরকে একটু আমি একটু দিব আর কি, কয়েকটা মিনিট একটু আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। আপনাদের সাথে আমাদের থাকার একটা সুযোগ তৈরি করে দিবেন, প্রিয় ভাইরা। থ্যাংক ইউ। একজন ভাই ঘুরে এসেছেন, গান লিখেছেন। আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা যদি মানে আজকেই শিখে নিব বা 15 দিনে শিখে নিব, বিষয়টা এরকম না। হয়তোবা আমরা এই ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, হয়তোবা আপনাদের কাজে লাগবে। তো চলতে ফিরতে দেখবেন যে একটা ভিডিও এমন ভাবে আপনার সামনে চলে গেছে যে পরবর্তীতে এটা ওই বিষয়টা হয়তো আপনার ভালোভাবে জানা ছিল না। আমরা একে অপরের সাথে সবকিছু জানি, বিষয়টা এরকম না। ঠিক আছে? তো আপনাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। সেজন্য এই দ্বিমুখিক আমাদের প্ল্যাটফর্ম দাঁড় করানো, যে আপনারা শুধু আমরা শুধু বলবো আপনারা শুনবেন, বিষয়টা না। আপনারা যারা এখানে জয়েন করেছেন আপনাদের কাছ থেকে অনেক কিছু শোনার আছে। আমাদের এই সেমিনার গুলোতে অনেক পার্টিসিপেন্ট হয়, ঈদের কারণে হয়তোবা কিছু পার্টিসিপেন্ট কম হবে, কিন্তু সমস্যা নাই। আমরা আমাদের যে আহ, বিষয়বস্তু আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করব এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনবো। থ্যাংক ইউ সবাইকে। অনেকেই আমাদের চ্যানেলটি ঘুরে এসেছেন। আমি আবারও চ্যাট বক্সে আপনাদের আমাদের লিঙ্কটা দেওয়া আছে। প্লিজ আমরা 2 মিনিট আপনাদের সময় নেব। আমাদের 7 বেজে গেছে, 10 থেকে আমরা আমাদের ফর্মাল ভাবে আমাদের প্রোগ্রামটি শুরু করবো। এখানে ভিএফডির প্যারামিটার থেকে শুরু করে শিক্ষামূলক এখানে অনেক ভিডিও আছে, এবং আমরা ধারাবাহিকভাবে ছোট ছোট 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এখানে টিএ পোর্টাল, এই যে ই প্ল্যান সফটওয়্যারটা, এখানে আমাদের ইঞ্জিনিয়ার রায়হান স্যার, ডুয়েটের এক্সপার্ট মানুষ, উনি এই ক্লাসটা নিয়েছে। এই ক্লাসগুলো আপনারা দেখবেন ফ্রি টাইমে, অনেক কিছু আপনি মানে শিখতে পারবেন। তো আমরা জানাবো আপনাদেরকে যে আমাদের সাথে থাকার জন্য। ইঞ্জিনিয়ারিং জগৎটা কেউ যদি বলে যে মানে 2 মাস, 1 মাস, 15 দিনে আমরা সবকিছু শিখে ফেলবো, আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারা জানেন। আমি এর সাথে একমত না। ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মটা একটা বিশাল প্ল্যাটফর্ম, এখানে একে অপরের সহযোগিতা এবং হাঁটি হাঁটি পা পা করে দৌড়াতে হবে। একবারই যদি মানে রেস দিয়ে দৌড়ানোর কেউ চেষ্টা করে, সে কতটুকু সফল হতে পারবে সেটা আমার জানা নাই। তবে আমার 12 বছর এক্সপিরিয়েন্স, আমি যেটা জানি, ইঞ্জিনিয়ার জগৎটা হাঁটি হাঁটি পা পা করে এক্সপিরিয়েন্স পার্সন এবং হচ্ছে নিজের পরিশ্রমের মাধ্যমে সেটা অ্যাচিভ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। অনেকে যুক্ত হয়েছেন এবং আমাদের চ্যানেলটি ডান লিখেছেন, সোহাগ লিখেছেন, তারপর হচ্ছে আপনার সাজ্জাদ ভাই, মিজানুর রহমান ভাই, হাসান ভাই, থ্যাংক ইউ আপনাদেরকে। আর যারা এখন পর্যন্ত ব্যস্ততার কারণে ঢুকতে পারেননি, আমাদের চ্যানেলটি অনেক শিক্ষামূলক জিনিসপত্র আছে। আরো আমরা ছোট ছোট করে 5 মিনিট, 6 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টারও ভিডিও আছে। আপনার কোনটা কাজে লাগবে হয়তো আমি জানি না। হয়তো এক সময় এগুলো সবগুলোই টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া এবং হচ্ছে
এখানে মাল্টি টাইপের জিনিস আছে, শুধু যে অটোমেশন বা কন্ট্রোলিং এরকম টাইপের না আমাদের চ্যানেলটা। কেমন? তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম আমার পরিচয় দিয়ে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল এবং অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে দীর্ঘ 12 বছর আমি জব করেছি বিভিন্ন কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এবং হচ্ছে ফ্লেক্সিবল প্যাকেজিং এন্ড নিটিং ডাইং, এবং হচ্ছে আপনার আহ, ব্রিটিশ টোবাকো কোম্পানিতেও প্রজেক্টে ছিলাম। বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে যেভাবে আমি দেখেছি যে আসলে একজন ইঞ্জিনিয়ার ভাই আমরা যারা কাজ করি, তো খালি এলোমেলো ছোটাছুটি করি, ভিডিও একটা দেখে হুমড়ি খেয়ে পড়ি যে অটোমেশন বা এই, আসলে সিদ্ধান্তটা নিতে পারি না কোন দিক থেকে শুরু করতে হবে, বা আমাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বা যদি আমি বাইরেও যাই কোন বিষয়গুলোকে সিকোয়েন্সলি ধাপে ধাপে আমাকে শিখতে হবে, সেটা না করে আমরা 15 দিন 1 মাসে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল লাইফটাকে একদম টোটালি একটা হাতের মুঠে নিয়ে আসার চেষ্টা করি। প্রিয় ভাইরা, তো আপনাদেরকে আমি যে বিষয়টা আজকে শেয়ার করব, যে আপনি যদি মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে চান এবং ভালো কিছু করতে চান, কোন বিষয়গুলোকে আপনি ফোকাস দিবেন। তার সাথে সাথে আমাদের একটু কথাবার্তা বলতে চাই। আমাদের অ্যাডভান্টেক বিডি আর হচ্ছে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং, আমাদের দুইটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দুইটি আমাদের সেল সার্ভিস, অটোমেশন, ট্রাবল শুটিং এবং হচ্ছে আপনার স্পেয়ার পার্টস, মেশিনারি নিয়ে আমরা কাজ করি। অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, অ্যাডভান্টেক বিডি প্রফেশনালি কোর্স এবং হচ্ছে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। আমাদের কাছে 4টা 5টা মেশিনের অথরাইজ ডিলার এবং সাবস্টেশন এবং হচ্ছে ভিএফডি পিএলসি, এগুলো আমরা অটোমেশনের কাজগুলো করি, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করি, ট্রাবল শুটিং, কমিশনিং, ইনস্টলেশন, এই কাজগুলো আমরা করি। তো আপনাদেরকে আহ্বান জানাই যে আমাদের প্রতিষ্ঠানে যে কোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যুক্ত হন। আর আপনাদের এই প্রফেশনাল কোর্সগুলো জাস্ট খালি আপনাদের সাথে আমাদের কানেক্ট হওয়ার জন্য এবং আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করা। আমাদের দুটো আরেকটি প্রতিষ্ঠান আছে, এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড। এটা হচ্ছে গাজীপুরে আমাদের এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের নতুন ল্যাব সেট আপ হচ্ছে এখানে। অত্যাধুনিক ভাবে আমরা অটোমেশনের একটা ল্যাব সেট আপের জন্য কাজ করতেছি। এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন আগে, তবে আমাদের বিভিন্ন সেক্টরে জব করার কারণে আমাদের ফোকাস ছিল কম। এই প্রতিষ্ঠানের সাথে আছে ইঞ্জিনিয়ারিং লুকাস পরাগ লিমিটেড এবং বুয়েটিএন আছে এবং আমি আছি। আমাদের দুইটি প্রতিষ্ঠান অটোমেশন অত্যাধুনিক ল্যাব সেট আপ হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে যে আগে নাই আপনি আমাদের কাছে সহযোগিতা নিতে চান, কোর্স করা এবং করা ছাড়াই আমরা আপনাদেরকে এগুলো সহযোগিতার হাত আপনাদের সাথে সর্বোচ্চ বাড়িয়ে দিব। আপনারা আসবেন, আমরা আপনারা মিলে একটি সুন্দর ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম গড়াই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ সবাইকে আমাদের এই কথা বলার জন্য। আমাদের দুইটি প্রতিষ্ঠান, অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, আর এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এটা গাজীপুর ডুয়েট। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও আমরা করাই কিছু সংখ্যক মানুষকে। যদি আপনাদের ছোট ভাই ভাই থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন। থ্যাংক ইউ। তো আজকের যে মূল বিষয়, হাউ টু বি এ প্রফেশনাল মেনটেন্স ইঞ্জিনিয়ার। আসলে মেনটেন্স ইঞ্জিনিয়ার এখানে মানে অনেকে সিনিয়র পার্সন আছেন, আপনারা যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন, আমরা শুনবো। আমি যেটা বলতে চাচ্ছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা মেকানিক্যাল যেটা হোক না কেন, তো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার আমরা সেম টাইপের কাজ করি। তো এখানে আসলে কাজ করতে গেলে কি কি বিষয়গুলো আপনাকে দেখতে হবে সেই বিষয়গুলো আলোচনা করব। এখানে প্রথমে আজকের আলোচনার প্রথমে ডেমো কোশ্চেন আমি ক্রিয়েট করেছি, জাস্ট আপনারা যারা জুনিয়র পার্সন আছেন তাদেরকে একটু মানে আমাদের চিন্তা দেওয়ার জন্য যে এই কোশ্চেন গুলো আপনি পারবেন কিনা। একদম ফানি টাইপের কোশ্চেন, ছোট কোশ্চেন। মেনটেন্স বলতে কি বুঝি, মেনটেন্স কত প্রকার, শিডিউল মেনটেন্স কি, ভেহিক্যাল মেনটেন্স কি, কেন মেশিন মেনটেন্স করি, ইউটিলিটি বলতে কি বোঝায়, ইউটিলিটি ডিপার্টমেন্টে কি কি থাকে, ইটিপি কি, ডব্লিউটিপি কি, সাবস্টেশন কি, সাবস্টেশনে কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, জেনারেটর কতদিন পর পর মেনটেন্স করতে হয়, জেনারেটর রানিং করার আগে কি কি বিষয়গুলো দেখতে হয়, বয়লার কি, বয়লার কি কি টেস্ট করতে হয়, কি কি টেস্ট, বয়লার কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, বয়লারের টেস্ট গুলোর নাম কি, ওয়াটার ট্রিটমেন্ট কি, পিএইচ কি, চিলার কি, প্লাম্বিং কি, কম্প্রেসারের কাজ কি, মেনটেন্স ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব কি, টেকনিক্যাল অডিট কি। দেখেন এখানে একদম
পৃষ্ঠা প্রশ্ন, খুবই মানে বেসিক প্রশ্ন। প্রশ্নগুলো আপনারা কে কয়টা পারবেন আমি জানি না। যারা মানে এগুলো একদম বেসিক কোশ্চেন আপনাদের সামনে, জাস্ট একটু চিন্তাটা ই করার জন্য এটা ই করেছি। আহ এগুলো আপনাকে জানতে হবে। তারপর দেখেন, ডেমো কোশ্চেন 2 আমি ক্রিয়েট যেটা করে থাকি, যে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর কিভাবে কিভাবে ক্যালকুলেশন করবেন, এসিবি বিসিবি কোনটা কোথায় ব্যবহার করা হয়, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ বাসবারে কত হবে, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফরমার আর্থিং কয়টা, জেনারেটর আর্থিং কয়টা, এলটির আর্থিং কয়টা দিবেন, এসটি আর্থিং কয়টা দিবেন, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্সের মান কত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট নেবেন, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হবে, এলপিএস এর সর্বনিম্ন মান কত ফিট কি, সিস্টেম আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস কপার রডের মান কত হওয়া উচিত, আরএসি বাই অ্যালায়েন্স বলতে কি বুঝি, থার্মোগ্রাফির ধাপ কয়টা, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট এর মান কত মেগার উপরে হতে হবে। প্রিয় ভাইরা, এইটা একদম বেসিক কোশ্চিন, যে ক্যালকুলেশন বা কিছু ডিসিশন মেকিং এর বিষয় চলে এসেছে। আপনাদেরকে আমাদেরকে প্রতিনিয়ত আমি সবসময় যে কথাটা বলে আসি, যে আরে ভাই, প্রথম আগে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, মজা পাবেন চাকরি করে, বা হচ্ছে আপনার লাইফটা একদম মানে মানে কার আকারে আপনি আপনি উঠতে পারবেন, এলোমেলো না দৌড়ায় এবং চাকরির পিছনে না ছুটে আপনি। এটা এরকম হতে পারে যে আমি যে কথাগুলো বলবো মনে হয় যে অ্যাডভান্টেজ কোর্স করায়। ভাই, আপনি কোর্স করা লাগবে না। আপনি বড় ভাইদের কাছে যান, ইউটিউবে যান, চ্যাট জিপিটিতে যান, আপনি বাংলাদেশের বাইরেও কোর্স করেন, শিখেন। ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম আপনি আমি থেকে শুরু করে, যদি সিকোয়েন্সলি কাজ শিখতে চায় এবং কিছু আনপ্রফেশনাল লোকজনের কাজ কথা শুনে যদি আপনি দৌড়ান, আমি একদম ডিরেক্ট কথা বলতে বলতে পছন্দ করি, যে ভাই 15 দিনে একদিনও নাকি বাংলাদেশে অটোমেশন শেখায়। মানে এটা অবাক একটা মানে কাহিনী। আপনারা একমত হতে পারেন বা নাও হতে পারেন, আমার অবজারভেশন থেকে আমি বলছি। 12 বছর অটোমেশন নিয়ে কাজ করে ডুয়েট বুয়েট এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেছি, ইন্ডাস্ট্রিতে জব করেছি। এখন ইন্ডাস্ট্রিতে আমরা অটোমেশন সাপ্লাই কোম্পানি হিসাবে কাজ করতেছি, তারপরে মনে হচ্ছে যে আমি কিছুই জানি না। একটা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ফ্রেশার গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ার রানিং আছে, তারা নাকি একদিনে অটোমেশন শিখতে পারবে, এরকম অনেক জায়গায় অনেক কথা বলে অনেকে। আমার মাথায় ধরে না এটা। আপনারা একমত কিনা যে একদিনে কি অটোমেশন শেখা যায়? মানে যারা ফ্রেশার বা যারা কিছুই জানে না, বা এরকম কি কোনো কিছু আছে নাকি আপনাদের কাছে? একটু বলবেন প্লিজ। মানে আমার হয়তো বা আমি এটা অবজারভেশন আমার, যে জি না। জি ভাইয়া, মানে অটোমেশন তো অ্যাকচুয়ালি মানে এরকম কিনা যে এক এক মাস বা 15 দিন বা 2 দিনে শেখা যায়, না সিকুয়েন্সলি এটা যেতে হবে? আপনারা কোনটার সাথে একমত? পর্যায়ক্রমে চেইন অফ চেইন চেইন অফ কমান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি মোটামুটি বুঝেছি। তো থ্যাংক ইউ। আসলে আমি এটা মানে কাউকে মানে ছোট করা বা কি, আমি বলতেছি যে আমরা ইঞ্জিনিয়ার যারা, স্টেজ বাই স্টেজ যদি, ধরুন আপনি একজন অটোমেশন ইঞ্জিনিয়ার, আপনি কেবল ক্যালকুলেশন জানেন না, আপনি কোনো ডিভাইস ক্যালকুলেশন জানেন না, ডিভাইস সিলেকশন জানেন না, আপনি ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন না, একটা। আরেকটা হচ্ছে যে যারা ইঞ্জিনিয়ার আমরা, তারা তো ভাই একটা সিকোয়েন্স, সবগুলো লেখাপড়া যদি আমি 15 দিনে পেরে যাই বা এক মাসে পেরে যাই বা 1 বছরে পেরে যাই, ধরেন 4 বছর ইঞ্জিনিয়ারিং কোর্স আপনি ডুয়েট থেকে করেন আর বুয়েট থেকে করেন আর বেসরকারি থেকে করেন, আপনি কাউকে 6 মাসে চাপাই দিলেন তার মাথায় বা 3 মাসে, এটা কি সম্ভব? পসিবল এটা? কখনোই পসিবল না এটা। তো যাই হোক, আমরা আজকে যে মেন বিষয়টা হচ্ছে কি, যে মেনটেন্স ইঞ্জিনিয়ার। তো মেনটেন্স ইঞ্জিনিয়ার, মেনটেন্স কাকে বলে এই জিনিসটা আমাকে জানতে হবে। যে মেনটেন্স হলো দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন বা ইকুইপমেন্টের যে ক্ষয় হয়, যেমন নাট বোল্ট আছে, আপনার বিভিন্ন সেন্সর আছে, এগুলোকে চেক ব্যাক করে আপনার মেশিনটাকে চালানো মেনটেন্স কাজ বা মেনটেন্স বলে। এখন মেনটেন্স হচ্ছে কত প্রকার? মেনটেন্স হচ্ছে আমাদের এখানে, না মেনটেন্স করার উদ্দেশ্য কি একটু দেখি। আমি এগুলো একটু স্কিপ করবো, অনেক বিষয় আছে আলোচনার। মেনটেন্সের উদ্দেশ্য হচ্ছে মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারকারী সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্ট নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্ট দীর্ঘ
মেয়াদি ব্যবহার নিশ্চিতকরণ। দেখেন মজার বিষয়, শুধু যে আপনি মেশিনের রক্ষণাবেক্ষণ বা না, পরিবেশের রক্ষণাবেক্ষণ করতেছে। আচ্ছা, পরিবেশটা কি প্রভাব ফেলতে পারে? আপনারা দেখেছেন 2013 সালে রানা প্লাজা এবং হচ্ছে তাজুল প্লাসন কয়েকদিন আগে পরে ক্লাবস হয়েছিল। তখন ওই এলাকাটার অবস্থাটা কি হয়েছিল? মানে শুধু যে আপনার ফ্যাক্টরিটা প্রবলেম হবে বা ফ্যাক্টরির আশেপাশে যারা থাকবে তা না, এলাকাটার প্রভাব পড়বে। তো মেনটেন্স, কারেক্টিভ মেনটেন্স, ক্রিটিক্যাল মেনটেন্স, শিডিউল মেনটেন্স, মেনটেন্স তিন প্রকার এখানে আমরা আলোচনা করব। আহ তো আমি এই তিনটা প্রকার আলোচনা করতে চাচ্ছি না, এটা আপনারা একটু দেখে নেবেন, এটা জানেন। আমি মেন বিষয়টা আছে, দেখেন, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমরা কাজ করতে যাই, আমরা যেটা দেখেছি যে, মনে করেন আপনি জয়েন করলেন, জয়েন করার পরে কিছুদিন পরে আপনি ইউটিলিটিতে গেলেন, কম্প্রেসরে গেলেন, যাওয়ার সময় কি হবে? ওরা যে কি কি ডকুমেন্টস মেনটেন করে আপনি জানেন না, আমি জানি না, এটা স্বাভাবিক। কারণ আমাদের একাডেমিক যে লেখাপড়া, সেখানে তো এটা তো নাই। তো বা আমি যে চাকরিটা করি, যদি এই রেসপন্সিবিলিটির মধ্যে আমি না থাকি, যে আমি কোনোদিন এটা আমার বসের কাছে দেখেছি, তাহলে আমিও আননোন থাকবো যে একটা ইউটিলিটিতে কি কি বিষয় চেকলিস্ট মেনটেন করে বা চেকলিস্ট গুলো কিভাবে মেনটেন করে। তো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে কিছুটা আপনার ধারণা থাকে, আপনি যে সবকিছু পেরে যাবেন আলোচনা বা কারো কাছ থেকে শিখে নিতে পারবেন, বিষয়টা এরকম না। ভাই আপনি তো 100% জানার দরকার না, আপনি 60% যদি জানেন, 80%ও জানেন যে একটা ইউটিলিটিতে কি কি বিষয় মেনটেন করে বা মেনটেন্স এর কি কি ডকুমেন্টারি মেনটেন করে, তাহলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন, মানে আপনাকে হা হয়ে তাকিয়ে থাকতে হবে না। আমার আমার ফোকাসটা হচ্ছে এই জায়গায়, যে আমরা কিছু হলো জেনে থাকবো যে ও আচ্ছা এটা এই বিষয়টা এরকম, বিষয়টা এরকম। তো দেখেন মেশিন মেনটেন্স শিডিউল, মেশিন মেনটেন্স আপনি জানেন যে আমাদের এনএফপি এর ভাষায় আমাদের মেশিন গুলোকে মাসে 2 বার মেনটেন্স করতে হবে। বিভিন্ন প্রকার টেকনিক্যাল অডিট এটাকে মনিটরিং করে, যে আপনার আমরা 2 মাসে 15 দিন পর পর আমরা মেশিন গুলো মেনটেন্স করতেছি কিনা। তো সেই জন্য এই ধরনের একটা মেশিন মেনটেন্স এর শিডিউল থাকবে, এটাই যে দিতে হবে বিষয়টা না, এটা নানান টাইপের মেনটেন্স শিডিউল হতে পারে। কিন্তু ধরেন একটা মেশিন, ধরেন মেশিন নাম্বার এটা, যদি আপনি 15 তারিখে আপনি মেনটেন্স করেন, ধরেন এই মেশিনটা 15 তারিখে মেনটেন্স করতেছি, তাহলে এটা আমি আবার 30 বা 31 তারিখে আমি মেনটেন্স করতেছি। এমনও মেশিন আছে যে আপনার 8 দিন পর পর মেনটেন্স করে, কিছু মেশিন আছে যে প্রতিদিন তো চেক ব্যাক করে। কিন্তু আপনার সর্বনিম্ন আপনার 2 দিন নাকি মাসে 2 বার মেনটেন্সের শিডিউল থাকতে হবে। ওই শিডিউলে আপনি কি করেছেন, ধরেন এই মেশিনটা আজকে 15 তারিখ, এই মেশিনটা শিডিউল আছে এটা FM 017, এই মেশিনটা, এই মেশিনটাতে আপনি কি কি করেছেন রেজিস্ট্রেশন খাতা থাকবে, ওখানে লিখতে হবে যে এই কাজগুলো আপনি করেছেন। বিভিন্ন প্রকার ওয়ার্ডে এসে এগুলো চেক ব্যাক করবে, আর রেসপন্সিবিলিটির সিগনেচার থাকতে হবে। এটা হচ্ছে মেশিন শিডিউল। তারপর দেখেন ডেইলি কম্প্রেসার মনিটরিং রেকর্ড। আপনার যদি একটা এই কম্প্রেসর থাকে, আমি কিছু কিছু জিনিসগুলো দেখাচ্ছি, আর আমাদের সাথে যারা যুক্ত হবে, আমরা এগুলো র ফাইল আছে, একাধিক টাইপের আছে, যেহেতু বিভিন্ন জায়গায় চাকরি করেছি, এগুলো কালেক্ট করা আছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা প্রোভাইড করবো, যেটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের কোম্পানি। তো দেখেন 24টা ঘন্টার এখানে মনিটরিং এর সিস্টেম থাকবে, 1 ঘন্টা পর পর। তো কম্প্রেসর ওয়ান কি বলছে, কম্প্রেসর আউটলেট প্রেসার বার কত আছে এটা লিখতে হবে, এলিমেন্ট টেম্পারেচার কত থাকবে, অ্যাবিনেন্ট টেম্পারেচার কত থাকবে। এভাবে যতগুলো কম্প্রেসার আছে আপনার 1 ঘন্টা পর পর আপনি লিখতে হবে। তারপর এভারেজ টেভারেজ করে যে আপনাদের রেসপন্সিবিলিটি পার্সন যারা সিগনেচার থাকবে, এভাবে দিয়ে 24টা ঘন্টার ফিল আপ করে প্রতিদিন এটা আপনার মেনটেন্স ফাইল করে রাখতে হবে। এটাতে এই জিনিসটা করতে হবে, কেন করতে হবে যদি প্রশ্ন করেন, এটা হচ্ছে মেশিন কম্প্রেসর যারা করবে তারাও এটা দেখে, আপনার বিভিন্ন প্রকার টেকনিক্যাল অডিট দেখে, এবং প্রত্যেকটা ইউটিলিটির যে মেশিন গুলো থাকে, জেনারেটর, কম্প্রেসর, বয়লার, এগুলো এই মনিটরিং দেখে আপনার প্রোডাকশনের সাথে কস্ট এফিসিয়েন্সি হিসাব করার জন্য এই জিনিসগুলো করা লাগে। অনেক বিষয়, শুধু একটা বিষয় না, এটার উপর অনেক প্রভাব ফেলে, এগুলো অবশ্যই আপনাকে হিসাব নিকাশ করতে হবে। গ্যাস জেনারেটরের প্যারামিটার সেম ভাবে 24টা ঘন্টার হিসাব নিকাশ, এই আপনার এটা কি 16 সিলিন্ডারের একটা জেনারেটর, প্রত্যেকটা জেনারেটরের সিলিন্ডারের টেম্পারেচার কত এগুলো লিখতে হবে। তারপরে যে এভারেজ টেম্পারেচার লিখে আপনাকে যেন চেক ব্যাকের উপর রাখতে হবে আর কি। তো সেগুলো বুঝতে পারতেছেন যে কয়েকটাই চেকলিস্ট দেখাচ্ছে আমি, আর কিছু চেকলিস্ট সবগুলো তো দেখা সম্ভব হবে না। তো এগুলো হচ্ছে আমাদের কাছে, এই চেকলিস্ট গুলো সবগুলো আমাদের ফাইল করা আছে। যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের এই চেকলিস্ট গুলো দেখেন, এগুলো সবগুলো শিডিউল, মেনটেন শিডিউল থেকে শুরু করে একাধিক টাইপের আছে, এগুলো আমরা প্রোভাইড করব।
তারপরে উইকলি এসি চেকলিস্ট থাকবে, এসি চেকলিস্ট গুলো কিভাবে কি করতে হবে। তার বিষয় হচ্ছে ডিবি চেকলিস্ট কিভাবে কি করতে হবে। এগুলো হচ্ছে আপনার মজার বিষয় হচ্ছে যে এগুলো যদি আপনার কাছে একাধিক ডকুমেন্টস থাকে, আর আপনি ধরেন একটা কোম্পানিতে জয়েন করেছেন, সেই কোম্পানিতে যে চেক লিস্টটা মেনটেন করতে সেটা অনেক পুরাতন হতে পারে। আপনি যদি আপনার বসকে বলেন যে স্যার এইটা এভাবে না করে যদি এভাবে করেন ভালো হবে, দেখেন স্যার আমি একটা ই ডেভেলপ করেছি, আপনি এটাকে জাস্ট নাম টাম চেঞ্জ করে আপনি চলে গেলাম। দেখেন, আপনি কিন্তু আইডিয়াটা আপনি জেনারেট করেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারলেন, তখন আপনার বস কিন্তু আপনার প্রতি ফোকাস দিবে যে না এই ছেলেটা তো আসলে, তাহলে তুমি বলবি যে কম্পিউটারটা করো, জেনারেটরটা করো, জেনারেটর করলে বয়লারটা করো। এই যে আপনি ম্যানেজমেন্টে ঢোকা শুরু করলেন, বসের কাছাকাছি আপনি যেতে চাইলেন, দেন আপনাকে তখন কি ছোট ছোট কাজগুলো দিবে আপনার পোস্টের বাইরে, যেগুলো ম্যানেজমেন্ট পোস্ট। দেন আপনি ম্যানেজমেন্টে ঢোকা শুরু করলেন প্রিয় ভাইরা। এগুলো হচ্ছে শর্ট টেকনিক, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করে কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করবো যে দেখেন এখানে লেখা আছে যে 300 অ্যাম্পিয়ার এমডিবি নিড, একটা ডিভি প্রয়োজন বা এমডিবি বা এলডি প্যানেল যেটা বলেন 300 অ্যাম্পিয়ার, ধরুন সেফটি টেফটি অবলম্বন করে, তাহলে আমাদেরকে কি কি বিষয় আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। হয়তো যারা এখন জব করেন তারা কিছু বলতে পারবেন, বা অনেকে ভালো বলতে পারবেন, কেউ খারাপ বলতে পারবেন। যারা জব করেন না তারা বলতে পারবেন না। দেখেন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু এগুলো চাকরি করে 5-7 বছর পর নাকি শিখতে হয়। কেন শিখতে হবে? এগুলো তো আপনার ইলেকট্রিক্যাল যে পার্ট, কিন্তু আপনি বলবেন যে একাডেমিক তো এগুলো নাই। একাডেমিক সবকিছু থাকে না, এখন বাংলাদেশের একাডেমিক পদ্ধতি আপনি আমি তো চেঞ্জ করতে পারবো না, আর আপনি এই একাডেমিকের উপরে সিস্টেমের উপরে দোষ দিয়ে তো আপনি বসেও থাকতে পারবেন না, আপনাকে আমাকে তো চলতে হবে। তো সেই ক্ষেত্রে কি কি প্রয়োজন একজন বলেন তাহলে, বড় ভাই কেউ কে বলবেন? সাজ্জাদ ভাই বলবেন নাকি? একটা ডিবির মধ্যে মেন মেন যে পার্ট গুলো থাকে, যেটা ক্যালকুলেশন পার্ট, এই পার্ট গুলো একটু কেউ বলবেন নাকি? হেল্প করবেন প্লিজ। হ্যাঁ, কেউ আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি বলুন, স্যার, একটু শেয়ার শোনা করুন। যাচ্ছে। আসলে এমডিবির ভিতরে ব্রেকার থাকে। আমরা যদি বলি, প্রথমে ব্রেকার থাকে, এমসিসিবি, তারপর বাসবার গুলা থাকে, তারপর হচ্ছে ইনসুলেটর থাকে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আপনাকে ভাইয়া আমি এই জন্য কোশ্চেন করছি যে তাহলে আমাদের পার্টিসিপেন্ট ভাইয়া আরো যারা একটু পিছিয়ে আছেন তারাই করবে। আপনি মন খারাপ করবেন না, আর আমাকে কোনো সার বলার দরকার নেই, আমরা সবাই ভাই। ঠিক আছে? ভাইয়া ওখানে সিটি সিটিপিটি থাকে, তারপরে জি। ডিজিটাল মিটার থাকে এবং ফিউজ থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, আমি এটাই চাচ্ছিলাম যে ভাইরা দুই একটা কথা বলবে, আমরা ভালো লাগবে। তো এখানে কি লাগবে? বাস বার লাগবে। কয়টা বাস বার লাগবে ভাই, যে বলছিলেন? যদি থ্রি ফেজ হয় তাহলে 3টা বাসবার থাকবে। আবার যদি আপনার হচ্ছে অন্যান্য ব্রেকার থাকে, সেই লিঙ্ক বাসবার থাকে। ভাই টোটাল 5টা বাসবার। আবার হচ্ছে আমি থ্রি আমি যে থ্রি ভুল ফেজ। করছে, সাউন্ডিং আমাকে ও ভুল নিউট্রালের জন্য করতেছে, 22 বার প্রয়োজন হবে। ভাইয়া আমি যে ভুল করতেছি তাকেই বলতে দেন। যে দুইটা বাস বার বলছেন তো তিনি বলেন তো ভালো হয়। Please। আপনি বলছিলেন কি দুইটা বাস বার লাগবে, বলুন আপনি। ভাই, এখানে হেজিটেশন ফিল কিচ্ছুর দরকার নাই, আমরা জাস্ট ডিসকাস করে যেন আমাদের মনে থাকে 5টা 5 জনের, সেই জন্য আমি এভাবে যাচ্ছি। একজন ভাই বলছিল যে দুইটা লাগবে, একজন বলছে 5টা লাগবে। আসলে দেখেন, এটাই এটাই হচ্ছে মজার জায়গা, যে আমি এই জায়গাটাই মানে নেওয়ার জন্য এই প্রশ্নটা করেছিলাম যে আপনারা বলেন। ঠিক আছে, বা যে সঠিক বলছিলেন আমি থামাচ্ছিলাম। এটাতে দেখেন, একটা বাস বার, কেউ বলতেছে যে এখানে চিরুনি বাস বার লাগবে, কেউ বললে থ্রি ফেজের জন্য দুইটা লাগবে, এই 1 মিনিটের মধ্যে। আসলে একটা ডিবিতে 5টা বাস বার লাগে ভাই, 5টা বাস বার লাগে। কি লাগে? রেড, ইয়েলো, ব্লু, এটা ব্লু, তারপর হচ্ছে নিউট্রাল, আর্থিং। এটাই হচ্ছে মেন পার্ট, মাস বাস ক্যালকুলেশন। আর মজার বিষয় হচ্ছে দেখেন, এই ফেজ নিউট্রালের কত পার্সেন্ট নিব একজন বলবেন? নিউট্রালের কত পার্সেন্ট, ফেজের কত পার্সেন্ট নিউট্রাল নিব? অর্ধেক। জি ভাইয়া। অর্ধেক। অর্ধেক, 50%, ঠিক জি। না? আচ্ছা,
এটা কি হয়েছে বাকি ভাইরা? না, এই হয় সম্বন্ধে নাই। ধারণা নেই। আচ্ছা, thank you। এটা হচ্ছে ফেজের ফেজ জি ভাই। যতটুকু ততটুকুই নিউট্রাল নিতে হবে। হ্যাঁ, আর্থিং অর্ধেক, সেক্ষেত্রে তাও শর্ত আছে। জি, থ্যাংক ইউ। দেখেন যিনি ভাই যেটা বলেছে, ফেজ আর নিউট্রাল একদম সেম টু সেম নেবেন। এখানে কোনো কোনো শর্ত নাই, কোনো কিন্তু নাই, কিচ্ছু নাই। আচ্ছা, আর তাহলে এই চারটা বাসবার সেম। আর আর্থিংটা হচ্ছে এই ফেজের 50% সর্বনিম্ন, ফেজের 50% সর্বনিম্ন। তাহলে দেখেন, এই যে আলোচনা করলাম 1 মিনিট, আমরা অনেক কিছু কিন্তু এখানে পেয়ে গেছি। যেমন এগুলা থেকে এগুলো ডিস্টেন্স কতটুকু হবে, তারপর হচ্ছে আপনার সিটি পিটি, তারপর হচ্ছে আপনার এই যে বাসবারটা আমরা যে নিব, এই বাসবারটা ক্যালকুলেশন করবো কিভাবে, যে 300 অ্যাম্পিয়ারের জন্য কত থাকবে, কিভাবে ক্যালকুলেশন করবো। দেখেন, একটা ডিভি নিয়ে, ভাই আমরা ফেসবুকে দেখি অটোমেশন ইঞ্জিনিয়ার, ওই বাবা, মানে আমাকে তো, আমরা তো অটোমেশন শিখাই, অটোমেশনের বিপক্ষে না আমি। হয়তো কেউ শুন মনে করবে যে সোহেল ভাই অটোমেশনকে পছন্দ করে না, ব্যাকডেটেড, বিষয়টা এরকম না, অবশ্যই অটোমেশন শিখতে হবে। কিন্তু ভাই, মানে প্রথমে একটা ইঞ্জিনিয়ার বের হওয়ার পরে অটোমেশন, আসলে অটোমেশনটা কি, হ্যাঁ, উনি বুঝে না। ওনাকে যদি আপনি বুঝান উনি বুঝবে। তো একটা বাস বার, একটা ডিভি কমপ্লিটলি একটা ইঞ্জিনিয়ার মানে ড্রয়িং করে দিবে বা স্কেচ করে দিবে, এ ধরনের ইঞ্জিনিয়ার মানে খুবই কম আছে বাংলাদেশ। আমি এটা মানে যদি বলে কেউ যে না এটা কোনো বিষয়, আপনি একটা ডিভি মনে করেন 500 অ্যাম্পিয়ারের বা 1000 অ্যাম্পিয়ার, সবকিছু আরএসি পাস করতে হবে, সবকিছু কোড মেনটেন করে পাওয়া, নাই বললে ভুল হবে, আছে কিন্তু কম। এবং যারাই আছে তারা এগিয়ে আছে, আপনি একটু দেখবেন। আপনারা যারা এটা পারেন তারা অন্যদের থেকে এগিয়ে আছে। হ্যাঁ, এটা সিম্পল বিষয়। তো দেখেন, এই যে আমাদের একটা ক্লাসের এটা আমি অন করেছি, যে বাসবারের টোটাল খুঁটিনাটি, বাসবার কেন নেব, কি জন্য নাই, কেন ব্যবহার করা হয়, তারপরে কপার বাসবারের বিষয়গুলো কি কি থাকে, অ্যালুমিনিয়াম বাসবারে কি কি থাকে, এই যে মেন জায়গায় আসলাম, যে এগুলো তো বাসবারের ফর্মুলা। বাসবার, বাসবার উইথ ইন্টু থিকনেস কারেন্ট ডেনসিটি, এটা হচ্ছে সূত্র বাসবারের। তারপর হচ্ছে জানান কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.5 পার স্কোয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09 পার স্কোয়ার মিলিমিটার। এটা কে বলছে? এজ পার আরএসসি এমপি। আপনাকে কাজ শিখতে হবে, করতে হবে, বিভিন্ন প্রকার স্ট্যান্ডার্ড গুলো কি বলছে তার সাথে সাথে আপনাকে যেতে হবে, না হলে আপনি আবার ভুলবেন। দেখেন এখানে কত সুন্দর করে আমি দিয়েছি ভার্চুয়ালি, দেখেন। আসলে আমি সেমিনারে মনে হয় যে 2-3 ঘন্টা যদি একসাথে টানা নিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। যে আমার সেমিনার গুলা কিন্তু যে শুধু গল্প করব শেষ করবো বিষয়টা না, একদম শেখানোর চেষ্টা করি যতটুকু পারি। এটা একটা বাঁশবারের খণ্ড, এই পাশটাকে বলে হচ্ছে উইথ, লম্বাটাকে বলে কি লেন্থ, আর এইটাকে বলা হয় থিকনেস। এটাই, তাহলে দেখেন এখানে আছে থিকনেস, আর হচ্ছে এখানে আছে width। আর কারেন্ট ডেনসিটিটা কোথায় পাবো? আমি কপার নিলে কপারটা নিবো, অ্যালুমিনিয়াম নিলে অ্যালুমিনিয়াম, এখান থেকে পাবো। তাহলে পেয়ে গেলাম। আর এই মানটা যদি আমি বসাই, দেখেন যে ধরেন আহ, আমি এটা নিলাম 20, নাকি উইথটা নিলাম মনে করেন 20, আর থিকনেসটা নিলাম 10। এই থিকনেসটা নিলাম আমি 10 mm, এগুলো হবে। এই যে আর স্কোয়ার মিলিমিটারে, 20 কত হলো ভাই? কত? 200 ইন্টু, যদি আমি কপার নিই 1.55, একসাথে করতে পারেন, তাহলে মেবি এটা হয় 310 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন আমার কিন্তু চলে এসছে যে আমি যদি থিকনেস নিই 10, উইডথ নিই হচ্ছে আপনার 20, তাহলে আমার 300 অ্যাম্পিয়ারের বাস বার আমার ওই জায়গায় লাগবে। ঠিক আছে না? এখন যদি আপনি এই জিনিসটা না জানেন, তাহলে কি আপনি বের করতে পারবেন? আর এই যে আমি যতটুকু আপনাকে আলোচনা করলাম, এটা কি খুব কঠিন জায়গা? কিছু না। কিন্তু হয়তো বা আপনি এটা গোছিয়ে এটা করেননি, আমি এটা এখানে করেছি এতটুকু। আমি কাউকে কোনোদিন বলিনি যে আপনি কিছু পারেন না বা কিছু জানেন না। আমার চাকরির 12 বছর লাইফে আমি মানে কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল অডিট, অটোমেশন,
চারটা পাঁচটা হেড অফিসে আমি বসতাম, সবগুলাকে ট্রেনিং করাইতাম। যে মানে ওখানে আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, তাও আমি ডেকে ডেকে বলতাম যে তোমরা এটা শিখো বা আপনারা এটা শিখেন। কেমন? তো দেখেন, তারপর বাজারে কি কি বাসবার পাওয়া যায়, তারপর নেম প্লেট দেখে কিভাবে আপনি অ্যাম্পিয়ার বের করে বাসবার করবেন। দেখেন এখানে আরেকটা জিনিস করা আছে সুন্দর, যে এই জিনিসটা একটু দেখে যান। এরিয়া বের করব, আমি মনে করেন একটা বাসবারের এরিয়া বের করতে চাচ্ছি। মানে কি করবো, টোটাল কারেন্ট যেটা হবে প্রয়োজন আপনার মনে করেন 300, বা যেটা হবে যেমন এখানে 812 পার স্কোয়ার মিলিমিটারে কতটুকু কারেন্ট নিতে পারবে। এটা কিসের ক্ষেত্রে? দেখেন কপারের ক্ষেত্রে। তাহলে টোটাল যেটা হবে 524, মানে 524 এর বাসবার প্রয়োজন। দেখেন এটা কি প্রয়োজন, এরিয়া অফ বাসবার। এরিয়া অফ বাসবার কত আমার? 524 টোটাল বেড়েছে। আমি থিকনেসটা দেখেন, এই থিকনেসটা আপনাকে ধরে নিতে হবে, একটা ধরতে হবে তাহলে আরেকটা পাবেন। থিকনেস যদি আমি চাচ্ছি যে বাসবারটা হবে আমার 10 mm থিকনেস, তাহলে উইথ কত হবে? 52.4 mm, মানে হচ্ছে 52 পাবেন না আপনি, 60 নেবেন। তাহলে আমার কত বাসবার প্রয়োজন? 60 ইন্টু 10। এটা কত কারেন্টের জন্য? এই যে আপনার হচ্ছে 812 অ্যাম্পিয়ারের জন্য। এটা অনেক বেড়ে যাবে, একটু বেড়ে হবে, আপনি হুবহু তো পাবেন না। মানে ক্যালকুলেশন গুলো এরকম। তো আপনি আমি সেমিনারে এই জায়গাটা একটু গুরুত্ব দেবো, যেন অন্তত বাসবারে একটু বিষয়টা খুঁড়ে নিয়ে যান। তারপর কি দেখেন, এটা গেল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, গেল ওই যে যতটুকু বললাম। তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমি টোটালি দিয়ে বের করলাম 745 mm। একটু বেশি মোটা বা হেভি লাগবে, চওড়া লাগবে। এটা বের করতে করতে দেখেন মজার বিষয়, এখানে বলছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো টু ফাইন্ড আউট দা ওয়েট অফ বাস বার। আমি বাস বার বের করতে পারলাম, কিন্তু কত কেজি লাগবে আমি কিভাবে বের করবো? কেজি বের করার জন্য এই জিনিসগুলো আমার লাগবে, ঘনত্ব লাগবে, এ লাগবে, সেই লাগবে। বাস বার ওয়েট, এরিয়া আর রো যদি আমি গুণ দিই, তাহলে আমি আমার বাস বার ওয়েট পাবো। সেই জিনিসগুলো আমরা বের করব। বের করার পরে দেখেন এখানে যে লেন্থ দেওয়া আছে এত, 5 ফিট, উইথ দেওয়া আছে 60 mm, থিকনেস হচ্ছে 10 mm। তারপর আমি কি পেলাম এখানে, এই ক্যালকুলেশন গুলো ফিট টিট এটা ভাঙায়ে আমি পেলাম 0.00914 ঘনমিটার। ঘনমিটার আমি বের করলাম। তারপরে যেটা পাবো, এই যে আমার ঘনমিটারের বাসবার ওয়েট এরিয়া, যে কি একটা বাসবার 8.189 কেজি। টোটাল বাসবার হচ্ছে এটা, চারটা বাসবার এখানে করেছি আমি, আর্থিংটা এখানে নিয়ে আসিনি। তো চারটা বাসবার হচ্ছে 32.756 কেজি। দেখেন এমনি 1600 কেজি এটা ধরেছি, এটা 1500, 1400, 1200 সবই হয়। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, যে আমার চারটা বাসবারের দাম 52,409 টাকা। তাহলে দেখেন, এই যে আপনি যদি এই ফর্মুলাটা বা এই পিডিএফটা আপনার কাছে থাকে, বা এটা আপনি স্টাডি করেন, তাহলে আপনি একটা বাসবার একটি এলটি প্যানেল বা যে কোনো একটা অ্যাপে কয় কেজি লাগছে, কয় টাকা দাম আনুমানিক সবকিছু বলতে পারবেন। তাহলে এখন বলবেন যে ভাই আমি তো মেনটেন্সে চাকরি করি, আমার তো ওয়েট মোয়েট দরকার না, আপনি টেস্ট ওকে দিবেন, আপনার ঠিক আছে কিনা দিবেন, তখন আপনি কি করবেন? আপনি কি সবসময় আপনি মেনটেন্সে ওই জায়গায় জব করবেন, না আপনি ফ্লেক্সিবিলিটি ভাবে চেঞ্জ হতে? ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে একটা জগৎ, আমরা চেঞ্জ হতে হবে। সেই জন্য যেটাই জানবো আমরা খুঁটিনাটি, আর এই বিষয়গুলো হয়তো বা আপনার কাছে নাও, আজকে জানলেন কালকে আপনি ভুলে যাবেন, স্বাভাবিক। কিন্তু আপনার ডকুমেন্ট যদি সাজানো থাকে, যখন আপনি যে কাজটা করতে যাবেন জাস্ট খালি গোল্ড ডাইরেক্ট থেকে বের করবেন, বা না হলে সোহেল ভাইকে একটা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, যে ভাই বাসবার ক্যালকুলেশন কিভাবে করবো ওই ডাটাটা আমাকে দেন। আপনি কোর্স করেন বা না করেন, আপনাদেরকে হেল্প করবো আমি আমি এটা আমরা কোর্সটা ফ্যাক্ট না, আপনাদের সাথে আমরা থাকতে চাই এবং অটোমেশন এবং মেশিনারি নিয়ে কাজ করি, এটা হচ্ছে আমাদের ফোকাস। ট্রেনিং পার্টটা হচ্ছে আপনাদেরকে যে ডেকে নিয়ে এসে একটু গল্প করা আপনাদের সাথে, কেমন? তারপর দেখেন এখানে কি একটা সুন্দর ডাটা আছে আপনাদের, ফেজ টু ফেজ এবং ফেজ টু আর্থ ক্লিয়ারেন্স। এই যে এই জায়গাগুলোতে আসলে কতটুকু আপনার ডিস্টেন্স থাকা উচিত, এগুলোতে আপনার ডিস্টেন্স থাকা উচিত। এখানে কিন্তু প্রত্যেকটা আপনার কত ভোল্ট কি আপনাকে ডিটেলস বলে দিচ্ছে, যে এত আপনাকে নর্মালি থাকতে হবে, আর বেশি থাকলে ভালো, কিন্তু কম থাকলে হবে না। এইগুলো হচ্ছে বিষয়। দেখেন একটা বিষয় যখন আমরা ধরতেছি, খুঁটিনাটি করে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার আগাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা, মানে এটা সাপোর্টিং ডকুমেন্টস অনেক আছে। আপনাকে বাসবারের বিষয়টা দেখালাম। এই যে আমাদের ডকুমেন্টস গুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা ক্লাস এবং হচ্ছে আমাদের
সেম ভাবে আমি আরেকটা জিনিস দেখাই সেকেন্ড ভিডিওটাতে, যে কেবল ক্যালকুলেশন এবং কেবলের আরএম কিভাবে বের করতে হয় এবং কয়টা খেয়ে কোন পাশে কি, আমরা সব বিষয়গুলো এগুলো এবং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কত নিব, তারপর হচ্ছে এটা নেম প্লেট থেকে কিভাবে বের করব, এবং অটোমেটিক শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন অটোমেটিক, এটা এক্সেল শিটে আমাদের এটা দেওয়া থাকে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের কোর্সের মূল বিষয়। তারপর এই জায়গাটাতে আসছে তাই একটু দেখাই যাচ্ছি আপনারা। এই যে আমাদের দেখেন ব্রেকার গুলো কোথায় কোনটা কেন ব্যবহার করি এবং কেন করি, এই বিষয়গুলো আমরা পুঙ্খানুরূপে এখানে আলোচনা করি, কোনটা কেন ব্যবহার করব। তো যাই হোক, আমরা মেন বিষয়ে যাই, আমরা আবার আসবো এদিকে। তাহলে আমার গেল, এটা আজকে আলোচনা করতেছি না যেহেতু অনেক কথা হয়ে গেছে। আপনি প্রজেক্ট ভিজিট, এখন কোনো প্রজেক্ট যদি আপনি ভিজিট করতে চান তখন আপনি কি দেখবেন? আসলে এটা দেখবো যে আমার প্রজেক্টের আউটলুকিং, ভাঙা ফোটা এবং হচ্ছে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, তারপর হচ্ছে আমার অ্যাম্পিয়ার অনুযায়ী আমার বাসবার ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, আপনার আর্থিং, এখানে হচ্ছে ম্যাট নাই, এখানে হচ্ছে ফার্স্ট এড, এসএলডি, আপনার হচ্ছে ডিবি চেকলিস্ট, তারপর হচ্ছে ডেঞ্জার সাইন, এই যে জিনিসগুলো বলতেছি, আর যদি আপনি না জানেন যে এগুলো থাকতে হয় বা এখানে কি হয়, তাহলে কি আপনি দেখতে পাবেন? যেমন আমরা আমাদের কোনো প্রবলেম হলে আমরা এক্স রে করি, এক্স রে ডাক্তাররা তো ঠিকই পাই কিন্তু আমরা খুব খালি চোখে দেখতে পাই না। এটা হচ্ছে যে জায়গাতে আপনি প্রফেশনালি অ্যাচিভ করবেন সেই বিষয়টা আপনি দেখতে পাবেন। যেমন কি দেখতে হয়, মেন ব্রেকার দেখতে হয়, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং কেবল, মেন বাসবার সাইজ কেবল, মেন লিঙ্ক কেবল, তারপর কেবল সিলেকশন। এখন আপনি আরেকটা জিনিস দেখেছেন যে আমাদের মাথার উপরে যে কেবল গুলো থাকে অনেক চিকন থাকে এবং আমরা যখন ইউজ করি অনেক মোটামুটি, যেমন দেখেন এটা যদি রেড হয় তাহলে এটাতে রেডে দেখেন এখানে একটা কেবল যতটুকু মোটা, এখানে দুইটা কেবল সেম। এই দুইটা কেবল কেন? দুইটা কেবলটা হচ্ছে এই জন্য যে এটা হচ্ছে আপনার প্রাইমারি সাইড, এইচডি সাইড যেটা বলে, এইচডি বা প্রাইমারি। এটাতে আপনার ভোল্টেজ হাই থাকে, কারেন্ট লো থাকে, ঠিক না? এই পাশে হচ্ছে জি। কারেন্ট হাই, ভোল্টেজ লো। তো সেই জন্য এই পাশে ফার্স্ট একটা প্যারামিটার হচ্ছে আপনার কারেন্ট। কারেন্ট হাই থাকলে কেবল সাইজ হাই হয়ে যায়, মোটা হয়ে যায়। আরো অনেক বিষয় আছে। তো সেই জন্য এই পাশে মনে করেন একটা আপনি দুইটা কেবল, অনেকে 7টা লাগে, 11টা লাগে, 10টা লাগে, এটা আপনার কারেন্টের উপরে বিবেচনা করে কতটুকু ক্যালকুলেশন করে যা পাবেন। আর এই পাশে যদি 33 কেবি আছে, 11 কেবি আছে, তাহলে 11 কেবি ভোল্টেজ, 33 কেবি ভোল্টেজ, সেখানে এই পাশে এসে সর্বোচ্চ কত হয়? 440 ভোল্ট, আরো বেশি আমাদের হয় না। আর এখন এটা হচ্ছে আবার আরেকটা জিনিস আপনারা এখান থেকে পাবেন। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি অ্যাডভান্টেজের এই চ্যানেলটাতে, আপনি পাবেন। আমি দেখার অনুরোধ যে এই পাশে কি কানেকশন থাকে, ডেল্টা থাকে, এই পাশে স্টার থাকে, কেন থাকে, এই জিনিসগুলো মানে আজকে 7 মিনিটের একটা ভিডিও বানিয়েছি এটার উপরে। জাস্ট ছোট ছোট করে আমি আজকে কিছু ছোট ছোট করে ভিডিও বানাবো যেন আমাদের পার্টিসিপেন্ট ভাইয়েরা 4 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট একটা সলিউশন পায়। ঠিক আছে? তো যাই হোক, আরো অনেক কথা আছে, কথা শর্ট করি। তারপর আর্থিং, একটা ট্রান্সফরমার কয়টা আর্থিং লাগবে? নর্মালি আপনার দুইটা দিলেই চলে, কিন্তু তিনটা দিতে হয়, নিউট্রালে আলাদা থাকে আর বডিতে দুইটা। এটা হচ্ছে আরএসসি বা বিভিন্ন স্ট্যান্ডার্ড চাই। আহ এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর আমরা একটু ক্যালকুলেশন করি। দেখেন যে 500 কেবি ট্রান্সফরমারে যে কথাটা আমি বললাম, এটা এখানে একটু প্র্যাকটিক্যাল করতেছি। দেখেন এই যে দেখেন কেবল, চিকন কেবল দিয়ে এসে এই ফিউজের মধ্য দিয়ে আমাদের ট্রান্সফরমার এসে মোটা কেবল হয়ে যায়। কেন হয় দেখেন একটু। 500 কেবি ট্রান্সফরমার, ধরেন আপনার একটা ট্রান্সফরমার আছে 500 কেবি, এই 500 কেবি ট্রান্সফরমার লাইন দিচ্ছেন আপনি, ফিউজে কত অ্যাম্পিয়ারের কারেন্ট নেবেন? এটা নেবেন কত? 500 মিলিয়ন। আইপি, এটা 500 জন্য, কিলোর জন্য কে, √3 মান 11 কেবি, 27 অ্যাম্পিয়ার কারেন্ট। মজার বিষয় না? 500 কেবি ট্রান্সফরমারে 27 অ্যাম্পিয়ার কারেন্ট আপনি ফিউজ দিলে চলে। এটার সাথে রিস্ক ফ্যাক্টর আপনার কম বেশি হতে পারে, 1.25 ধরেছি এখানে, আপনি যেটা ধরবেন এটা
মানে কয়েকটা ডেস্ক আছে, ডিপিডিসি আছে, পিজিসিপি আছে, এগুলো চেঞ্জ আছে হালকা পাতলা, বিভিন্ন প্রকার অডিট আছে, এনএফপি একরকম বলে, বিএনবিসি একরকম বলে, এটা একটু চেঞ্জ আছে। তবে এই সব হিসাব করে দেখেন আমাদের 33 অ্যাম্পিয়ার আমাদের 33 অ্যাম্পিয়ার হলো আমার ফিউজ। আর মজার বিষয়, যদি 33 অ্যাম্পিয়ারের ফিউজ করতে চান তাহলে আপনি পাবেন না। কত পাবেন? 10, 15, 30, 40, 50, 60, 100, 200, জাস্ট 40 অ্যাভেলেবল। জি ভাইয়া, কিছু বলবেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে 33 অ্যাম্পিয়ার। এখন দেখেন, আপনি যদি শুধু সূত্র জানেন, যদি আপনি আবার সিকোয়েন্স না জানেন যে কোথায় যে কি পাওয়া যায়, ধরেন আপনি 33 অ্যাম্পিয়ার লিখে দিয়েছেন, 33 অ্যাম্পিয়ার লেখার পরে আর এটার বাজারে খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু আপনি আমি যদি লিখে দিই তাহলে কিন্তু খবর আছে। এখন কি লিখতে পারবেন? আর 30 অ্যাম্পিয়ার লিখতে পারবেন না। কত লিখতে হবে? হয় আপনাকে 40 লিখতে হবে, আর 40 যদি মার্কেটে না থাকে, মানে অ্যাভেলেবল এটা সাইজ হয় না, তৈরি করে না, তাহলে আপনি 50 নিতে পারবেন। মানে যেটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা যদি হুবহু মিলে যায় সেটা নিতে পারবেন, নিচের দিকে আসতে পারবেন না, উপরে এক ধাপ আপনি যেতে পারবেন, এক ধাপ। ঠিক আছে? তাহলে দেখেন বাজারে কি কি বিষয়গুলো, ডিভাইস গুলো প্রডিউস হয় সেই ব্যাপারে আপনাকে নলেজ রাখতে হবে। আচ্ছা, এই কথাটা কেবলের ক্ষেত্রে, বেকারের ক্ষেত্রে, আপনার ফিউজের ক্ষেত্রে, সব ডিভাইসের ক্ষেত্রে এক। যা ক্যালকুলেশন, ধরেন আপনি 28 অ্যাম্পিয়ার হয়েছে আপনার ক্যালকুলেশন করে, আপনি 26 অ্যাম্পিয়ারের বেকার নিতে, 25 অ্যাম্পিয়ারের বেকার নিতে পারবেন না। আপনার কি নিতে হবে? 36 বা 30 যদি থাকে তাই নিতে হবে। যদি 36 থাকে 36 নিতে হবে, 30 যদি বাজারে না থাকে নিতে হবে। বেকারের ক্ষেত্রে সেম কথা, ফিউজের ক্ষেত্রে সেম কথা। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আরো অনেক বিষয় আছে, কোন বিষয়ে কত পার্সেন্ট আপনি বেশি নিতে পারবেন এবং পারবেন না, বিভিন্ন প্রকার স্ট্যান্ডার্ড, যেমন বিএনপিসি, এনএফপিএ আর স্ট্যান্ডার্ড গুলো আছে। তাহলে দেখলেন যে কেন এটা চিকন হয় আর কেন এটা হয়, এখানে একটা আমরা পেয়ে গেলাম যে এইচটি কেবল গুলো দেখলেন যে অনেক মানে চিকন হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনারা এসএলডি দেখেছেন, না হলে আপনাদেরকে একটু দেখাই, একটা একটা এসএলডি না দেখালে আপনাদের আইডিয়া হবে না। এসএলডি গুলোতে আপনার অনেকগুলো লোড থাকে একসাথে, এটার নামে মানে সবগুলোকে দেখেন এসএলডি, এগুলো হচ্ছে আমার এসএলডি করা। এটা একটা 33 কেভি সাবস্টেশন ছিল আমার কোম্পানির। তো কোম্পানি জব করতাম। তো এই কোম্পানির দেখেন, এই যে এটা একটা এসএলডি, দেখছেন কত বড় এসএলডি? যারা জব করেন তাদের জন্য বলছি, যারা করতেছেন এগুলো নিতে থাকেন। এগুলা একটা মানে ডিবিতে, বড় ডিবি গুলো আমি বের করার চেষ্টা করছি। দেখেন এটা 72টা আপনার আছে, বেকার আছে এটাতে, আর এটাতে 73টা। আরো বড় বড় আছে। এগুলো এখন যদি আপনি দেখেন, এটা হচ্ছে আপনার 108টা বেকার আছে এটাতে। দেখি ছোটখাটো, আর প্রত্যেকটাই যদি আপনি ক্যালকুলেশন করতে যান সূত্রে অ্যাপ্লাই করে, কি সমান পি সমান √3 ভিআই কস থিটা, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ভিআই কস থিটা, এই অ্যাপ্লাই যদি আপনি করতে যান ভাই, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। একটা এসএলডি 15 দিন সর্বোচ্চ টাইম ভাই, বা 1 মাস এর মধ্যে করতে হবে। আপনি থার্ড পার্টি হিসাবে করতে হবে এটা, যদি আপনি কোম্পানির জব করেন তাও করতে হবে আপনাকে। তাহলে আপনি এই বেকারগুলো যদি শর্টকাট না করতে পারেন হিসাব নিকাশ, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এটার জন্য অনেক টেকনিক আছে। একটা মনে করেন টেকনিক, বা আপনি ভাইবা বোর্ডে গেছেন, যে বললো যে বলেন তো 25 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার, আপনি বলবেন স্যার একটা আমাকে A4 সাইজের কাগজ দেন, তারপর আমাকে সাইন্টিফিক ক্যালকুলেটর দেন, তারপর আমি পারবো না। কিছু জিনিস আপনাকে শর্টকাট করতে হবে। এই জিনিসগুলো কিভাবে শর্টকাট করবেন, কিভাবে বের করবেন, এই চ্যানেলে আছে। আপনারা একটু ঘুরে আসবেন প্লিজ, যারা আমাদের চ্যানেলে নাই। তো আমি দেখাচ্ছি যে দেখেন এখানে বলতেছে যে শর্ট মেথড, কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিলে 3 ফেজের কারেন্ট বের হয়। তাহলে মজার বিষয় হচ্ছে যে যত কিলোওয়াট বলবে ওর সাথে জাস্ট খালি আপনি 1.8 ফিক্সড আপনি গুণ দিবেন। মনে করেন 10 বললে 10, 20 বললে 20, এর সাথে 1.8 গুণ দিবেন, তাহলে যে কারেন্টটা পাবেন সেটা হচ্ছে 3 ফেজের কারেন্ট। আর যেটা আপনি কি করবেন, সিঙ্গেল ফেজের কারেন্ট পাবেন কিভাবে? কিলোওয়াটের সাথে সেম ভাবে, কিলোওয়াট তো ফিক্সড, এর সাথে হচ্ছে 5.68 গুণ দেবেন। যত কিলোওয়াট বলবে ওটা বসিয়ে দিবেন, এটা ওর সাথে গুণ করবেন। তাহলে বুঝে গেছেন? তাহলে আপনি দেখেন এটা কয় সেকেন্ডের ইস্যু। এখন একটা আপনাদেরকে আমি, এটা শর্টকাট মেথড গুলো ইউজ করবেন, কিন্তু কোথা থেকে আসলো ভাই এই জিনিসটা আপনাকে জানতে হবে। মনে করেন আপনি 1.8 বললেন বা 5.68 বললেন,
এই জিনিসটা আসলে কোথা থেকে পাওয়া যায়, কিভাবে ক্যালকুলেশন করা যায়, এই জিনিসটা আপনাকে আপনাকে জানতে হবে। এখন এটা কিভাবে জানবেন যে পেজ সমান, আমরা মিউট করবো পেজ একটু, নাহলে আপনাদের বাসাবাড়ির কথাবার্তা আমরা শুনে নেব, কেমন? তো আই সমান সমান, আমরা যেমন এটা দেখেন, আমরা যে এটা বের করলাম 3 পেজের সূত্রটা কি ছিল আমাদের, পি সমান সমান √3 DI cos থিটা, আমাদের সূত্রটা। তাহলে আপনাকে এই জায়গাটা যেহেতু আমরা একটা ইউনিটি মান বের করতেছি, একক বের করতেছি, তাহলে স্ট্যান্ডার্ড মান বসাইতে হবে। স্ট্যান্ডার্ড কি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, ডিভাইড বাই √3 মান হচ্ছে 1.732, 400 ভোল্ট ধরলাম এখানে আমি, কেন ধরলাম এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। কস্টের মান হচ্ছে 0.8, তাহলে কি হলো 1000 উপরে, আর হচ্ছে এটা হচ্ছে 5544। আমার মুখস্থ আছে, আপনারা একটু করতে করতে মুখস্থ হয়ে গেছে আর কি। টিচার হওয়া আবার ভালো গুণ, একটা জিনিস বারবার পড়াইতে হয়, এটা মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তো এটা ভাগ করলে আপনার 1.8 হয়। তাহলে বুঝে গেছেন যে 1.8টা আমি কোথা থেকে পেয়েছি, এটা আমি সূত্র থেকেই পেয়েছি, বাট এটা হচ্ছে ইউনিটি মান বা নমিনাল মান বা স্ট্যান্ডার্ড ভোল্টেজ বসিয়ে বা স্ট্যান্ডার্ড মান বসিয়ে এই সেম ভাবে আপনার এটাও বের হবে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে কেউ যে আপনি যে শর্টকাট করতেছেন এটা কোথা থেকে পেয়েছেন, আপনি বলবেন যে পাওয়ারের সূত্র থেকে পেয়েছি, স্ট্যান্ডার্ড মান বসে। স্ট্যান্ডার্ড মানটা আমি কোথায় পাবো, বিভিন্ন প্রকার বিএনপি সিএনএফ পিএবিসি স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড মান দিয়েছে নমিনাল মান, স্ট্যান্ডার্ড এটা দেওয়া আছে, ওখান থেকে আমি পেয়েছি। এখন 3 ফেজটা আমি মানে সিঙ্গেল ফেজটা আমি মানে করলাম না, সেম ভাবে আপনি করতে পারবেন। আর যদি ভুলে যান কেউ, তাহলে এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, এই জিনিসগুলো আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আমি যে বললাম যে নমিনাল ভোল্টেজ বা এই জিনিসটা যে আমি একটু প্রমাণ আকারে দেখাই, আপনাকে সব সময় যদি ডিবেট করতে চান বা হচ্ছে আপনি অডিট নিয়ে কাজ করতে চান, আপনাকে প্রমাণ লাগবে, মানে বায়া দলিল বা এটা কোথা থেকে পেয়েছি এই বিষয়গুলো লাগবে। আপনাদের জন্য দেখেন এরকম আমি কম্পারিজন করে রাখছি, বিএনপি সিএনএফপিএ যতগুলো স্ট্যান্ডার্ড আছে এগুলো আমরা কম্পারিজন করে রাখছি আপনাদের জন্য, যেন আপনারা কাজ করতে পারেন এগুলা নিয়ে, ওই বড় বড় বই পড়ার দরকার নাই। তো দেখেন এখানে বলছি নমিনাল ভোল্টেজ 500 ভোল্ট 3 ফেজের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220, এই ধরনের, এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলতে চাই, যে বেস্ট ব্রিটিশ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা জায়গাতে বলে দিব ওরা, ঠিক আছে, যে কোনটা কি করতে হয়। তো এটা হচ্ছে গেল। আপনাদের আলোচনা কি চালিয়ে যাব না কি করবো বলেন? চালিয়ে যান, চালিয়ে যান, আছি আমরা। থ্যাংক ইউ, একটু সাহস দিয়ে না আর কি। তাহলে তো আরেকটা হচ্ছে দেখেন, এখন এখানে আমরা একটা আরএসি বলে বা নিরাপন বলে, এরা আসলে কি কাজ করে, এখানে কিছু যেমন আরএসি বা অ্যাকর্ড কি কি এসএলডি চাই, ইএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আউটপুট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইন্স্যুরেন্স টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার টেস্ট, থার্মোগ্রাফি, সিস্টেম আর্থিং টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেনটেন্স। এটাতে জাস্ট মেন মেন বিষয়গুলো আপনাদের এখানে দেওয়া আছে। এটা যদি মাথায় রাখবেন যে এইগুলা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এবং হচ্ছে থার্ড পার্টি দিয়ে করেন না ভাই, যেখানেই করেন না কেন যদি আপনি জেনে থাকেন, যারা জব করতেছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো লাগবে, এবং হচ্ছে আপনি যে একজন ইঞ্জিনিয়ার বা হচ্ছে আপনি এই লাইনে কাজ করতেছেন, এটা আপনি ভালো লাগবে। তাই আমি বলবো যে এগুলো জানা খুব জটিলতা নাই প্রিয় ভাইয়েরা। যদি আপনি একটু মানে খালি সময় দেন, আপনি বুঝে যাবেন যে আসলে যেগুলো কিভাবে আলোচনা করতে হয় বা কিভাবে কি করতে হয়। তো এবং এগুলো হচ্ছে আপনাকে আমি বলি যে লাইফ চেঞ্জিং, এবং হচ্ছে আপনার প্রফেশনালি আপনি গেইন করার জন্য, উপরে ওঠার জন্য আপনাকে এগুলো খুবই কাজে লাগবে বুঝতে ভাই। তো এই যে এসএলডির কথা বললাম, একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ার, একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ার এতটা আপনার ডকুমেন্টারি এবং হচ্ছে আপনার নিয়ম নীতি জানতে হয়, যেটা যে আপনি
অনেক ভালো কিছু করবেন। আমরা একটা এসএলডি তে যাই, যে এসএলডি গুলো আপনাকে কিভাবে জানতে হয় বা করতে হয়। এখানে এসএলডি করেছেন কোনো ভাই আছেন যে এসএলডি এখন পর্যন্ত করেছেন বা কাজ করতেছেন? হ্যাঁ, একটা ছোট্ট একটা এসএলডি আপনাকে দেখাচ্ছি, এখানে জাস্ট ধারণা দিচ্ছি। দেখেন, আরইবি থেকে শুরু করে যে ড্রপ আউট বলছে, ভোল্টেজ, সিডিপিটি, তারপর কেবল, তারপর হচ্ছে ভিসিবি, তারপর ট্রান্সফরমার, তারপর আবার কেবল, তারপর হচ্ছে আপনার এসিবি, তারপর হচ্ছে আপনার এলটি প্যানেল আসলো। আবার এটা হচ্ছে আরইবি। আবার এখানে জেনারেটর দিয়ে আসলে, এটা আমার এসএলডি করা অনেক আগের। তারপর বিভিন্ন প্রকার আপনার লোড বা এমডিবি বা ডিবিতে গেল, এটা একটা গেল। আরেকটা কি, এই যে যেটা দেখাচ্ছিলাম, দেখেন আমরা এসএলডি জানার জন্য কত কি জানতে হয়। আপনি অ্যালায়েন্স নেট কম্পোজিট লিমিটেড এখানে চাকরি করতাম তখনকার, এটা অনেকদিন আগের। এটা দেখেন 33 কেবি, এই দেখেন 33 কেবি আমার ট্রান্সফরমার। এটা এই 33 কেবি ট্রান্সফরমার থেকে এসে আন্ডারগ্রাউন্ড হয়ে আহ সিঙ্গার ভাই কি আপনি টিক দিচ্ছেন ভালোবেসে না বলে? যাও, এটা দেখেন 33 কেবি আন্ডারগ্রাউন্ড দিয়ে এসে আবার এখানে বিসিবি দিয়ে, আবার ট্রান্সফরমার দিয়ে, আবার বিসিবি দিয়ে, আবার এখানে একটা বিসিবি, এখানে আবার একটা বিসিবি। চিন্তা করেন এটা কত বড়, মোটামুটি ছোটখাটো না কিন্তু প্ল্যানটা। তারপর হচ্ছে আবার আমার এখানে একটা এলটি প্যানেল, এখানে আবার বাসবার কাপলিং করে এলটি প্যানেল। এই যে এই বিষয়গুলো দেখেন, এখানে যত কিছু আছে সবকিছু কিন্তু আপনাকে বের করে সঠিকভাবে সঠিকটা লিখতে হবে। লিখতে হবে না শুধু, যদি কোনো কারণে আপনার এটা ক্যালকুলেশন ভুল থাকে, এসএলডিটা সেজন্য করা হয়, এটা যাচাই বাছাই বিভিন্ন প্রকার অডিট করবে এবং কোম্পানির যারা অ্যাডভাইজার থাকে তারা করবে। এটা আপনাকে সঠিকভাবে, যে জায়গাতে সঠিক নাই, কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে ডিভাইস ক্যালকুলেশন থেকে শুরু করে এগুলো সকল কিছু দিতে হবে। দেখেন একটা ইঞ্জিনিয়ার এগুলো যদি আপনি দিতে যান, তাহলে আপনাকে অবশ্যই পরিপূর্ণভাবে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তো যাই হোক, ওটা একটু আপনার দেখা যাচ্ছে কম, আমি এটাতে নিয়ে যাই, সিঙ্গেলটাতে। আচ্ছা, এসএলডিটা আসলে কিভাবে হিসাব করতে হয়? এসএলডি মানে হচ্ছে আপনার লাইনে যা কিছু ইউজ করা হয়েছে সঠিকভাবে সবকিছু আপনাকে এই লাইনে উল্লেখ করতে হবে। এখানে যতগুলো লোড আছে, এই লোডটাতে কতটুকু কি খাবে, কি প্রয়োজন, কেবল, বাসবার, আর্থিং, এগুলো দিতে হবে। এই অনুযায়ী আপনাকে এটা বাসবার সিলেক্ট করতে হবে। তাহলে আমি এত কিছু তো আমি আজকে দেখাতে পারবো না আপনাদেরকে, ক্ষমা করবেন আমাকে। আমি একটা সিকোয়েন্স দেখাচ্ছি আপনাকে, যে আসলে লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এটা যে সঠিক আছে বিষয়টা না, এটা বিল্ড কোম্পানিতে যা ছিল প্রথমে এটা করতে হয়, তারপরে এটা আপনার কারেকশন করতে হয়। আপনাকে প্রথমে দিতে হবে এখানে কত লোড, লোডটা কত কিলোওয়াটের। এই লোড অনুযায়ী আপনাকে ফেজ কেবল এবং হচ্ছে আর্থিং কেবল আপনার সিলেকশন করতে হবে, ব্রেকার সিলেকশন করতে হবে। তারপর আবার এখানে কেবল বা বাস বার আপনার সিলেকশন করতে হবে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে এভাবে করে করে তখন আপনাকে এই সবগুলোকে যোগ করে এই মেন যে আপনার বাস বার হয় সেটা আপনার ক্যালকুলেশন করতে হবে। এটাই হচ্ছে লোড ক্যালকুলেশনের নিয়ম। লোড ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে সকল কিছু আপনার নিচের দিক থেকে হিসাব করে উপর দিকে যেতে হয়। মানে বাউন্ডারি লাইট থেকে শুরু করে মেশিনারি যত আছে এগুলো হিসাব করে আপনাকে উপর দিকে যেতে হয়। কেমন? সবসময় লোড ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে নিজ দিক থেকে, ইউজার পয়েন্ট থেকে আপনাকে হিসাব করে উপর দিকে যেতে হবে। তো কোনো এক সময় দেখা হলে আমরা এসএলডি কিভাবে করতে হয়, পূর্ণাঙ্গ এসএলডি নিয়ে কাজ করব। আজকে মতো এখান থেকে এসএলডির ব্যাপারে। আচ্ছা, এখন লেআউট, লেআউটটা কি করবেন? খুবই ইম্পর্টেন্ট একটা ই, যে আমরা লেআউট করতে পারি না, বা হচ্ছে ধরেন যে এই রুমটাতে আপনি লাইট সেট করবেন এটাতে। আমরা কি করি, চার কোণাতে চারটে টাঙায় দিলাম, কত ওয়াটের, মনে করেন 20 ওয়াট করে দিলাম। ভালো হচ্ছে না, দিয়ে দাও 30 ওয়াট, 35 ওয়াট, 36 ওয়াট, 32 ওয়াট, যা। আসলে অ্যাকচুয়ালি একটা ইঞ্জিনিয়ারিং কাজ এটা না। ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে যে এই রুমটা কি রুম প্রশ্ন করতে হবে। রুমটা হচ্ছে অফিস রুম, এটা হচ্ছে কাটিং সেকশন। এই অফিস রুমের জন্য কত লাক্স স্ট্যান্ডার্ড? 300 লাক্স স্ট্যান্ডার্ড। অফিস রুমের জন্য 300 লাক্স আলো থাকতে হবে। এটা কোথায় পেলাম আমি লাক্স, 300 লাক্স স্ট্যান্ডার্ড? এটা আমি বিএনপিসি তে পেয়েছি বা স্ট্যান্ডার্ড পেয়েছি। কিভাবে পেয়েছি চলেন আমরা দেখে আসি কিভাবে পেয়েছি। তো এই জিনিসগুলো যখন থাকবে আপনি কাজ করে মজা পাবেন। যে বিএনপিসি দেখেন, এখানে বিএনপিসি বইটা কিন্তু অনেক বড়, আমরা কেটে কেটে রাখছি আপনাদের জন্য, যে ইলেকট্রিক্যাল পার্ট এটা। প্রত্যেকটা স্যাম্পল কিভাবে হবে, এই যে এখানে এই যে পেয়ে সেটা আলোচনা করছিলাম। যে দেখেন অফিস রুমের জন্য আপনাদের একটাই দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা বের করবেন।
অফিস রুমের জন্য, জেনারেলি অফিস রুমের জন্য 300 লাক্স প্রয়োজন। দেখেন আপনি স্ট্যান্ডার্ড পেয়ে গেছেন বিএনপিসি থেকে যে 300 লাক্স আপনার প্রয়োজন। বিএনপিসি বইয়ে বা এনএফপিএ বইয়ে বা সব কিছু আছে। আপনার এখন এই বইটা প্রায় 4-5 হাজার পেজের, এখন সবকিছু আপনি তো দেখা আপনার পক্ষে সম্ভব না। তখন আমরা কি করছি দেখেন, ইলেকট্রিক্যাল পার্ট 154 পেজ আমরা কেটে রাখছি। বিভিন্ন প্রকার স্যাম্পল গুলো কিভাবে ইউজ হয় দেখেন। এটা হচ্ছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, এমডিবি স্যাম্পলটা এরকম হবে, ফোর্থ ডিস্ট্রিবিউশন বোর্ডটা এরকম হবে, ডিস্ট্রিবিউশন বোর্ড ডিবিটা এরকম হবে, সাব সাব ডিবিটা এরকম হবে, ব্রাঞ্চ ডিবিটা এরকম হবে, সুইচ বোর্ডের চিহ্নটা এরকম হবে। এখন এটা যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন না করেন তাহলে কি হবে, আপনার মন গড়াই দিলে তো আমি চিনতে পারবো না। টেলিফোন আউটলেটে এরকম হবে। তাহলে বুঝতেছেন এখান থেকে যেগুলো আপনি পাবেন ফ্যানের সিম্বলটা এরকম হবে, এগুলো আপনাকে ওভাবে ইউজ করতে হবে। যদি কোনো স্যাম্পল না পান তখন আপনার মতো করে ইউজ করে সাইড নোট দিতে হবে যে এটা আমি এটা দিয়ে বুঝাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। এখন দেখেন 300 লাক্স যে প্রয়োজন, এই রুমটাতে আমি কত ওয়াটের কয়টা লাইট দিব এবং কত, এটা থেকে এটা ডিস্টেন্স কত হবে, এটা থেকে এই ওয়াল থেকে কত হবে, এই ওয়াল থেকে কত হবে, কিন্তু মেজারমেন্ট আছে। মেজারমেন্ট গুলো যদি আপনি না বুঝেন, শুধু আপনি ধুমধাম শুধু আসলো আর আপনার টেকনিশিয়ানের মতো আপনি দিয়ে দেন, তাহলে টেকনিশিয়ান আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য বা আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাকে বলবেন যে বাংলাদেশে ভাই এটা কয়টা ফ্যাক্টরিতে কাজ করে, ধরেন বাংলাদেশে একটা ফ্যাক্টরিতে কাজ করে বা ডে বাই ডে আমরা ডেভেলপ হচ্ছি, এটা আপনাকে ই করতে হবে। এখানে দেখেন এক্সেল শিট আপনাদের জন্য করে রাখছি আমরা, রুমের লেন্থ উইথ কত কি সব কিছু জাস্ট খালি আপনি বসাবেন, অটোমেটিক কয়টা লাইট প্রয়োজন কত ওয়াটের প্রয়োজন এটা চলে আসবে। লাইট ম্যানুয়ালি সূত্র হচ্ছে এটা, যে এন সমান সমান ই ইন্টু আপনার ই ইন্টু এ, এফ ইন্টু ইউএফ এম এফ। এগুলো তারা কি বোঝাচ্ছে দেখেন, এখানে জাস্ট একটু ই করবো, নাম্বার অফ লাইট, লাইট রিকোয়ারমেন্ট, লাক্স লেভেল কত, লুম এরিয়া কত, লুমেন অফ আউটপুট, প্রত্যেক লাইটে কত লুমেন দেয়, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেনেন্স ফ্যাক্টর, এগুলো সব যদি আপনি বসান এটি, তাহলে আপনি এর সংখ্যা বের হবে। এগুলোতে আরো একটু হিসাব নিকাশ আছে, একটু কাজ করতে হয় এগুলোতে। আহ, হয়তো কোনো এক সময় আপনাদেরকে সাথে দেখা হলে হবে। তো দেখেন এই যে রুম লেন্থ উইথ এরিয়া, তারপর হচ্ছে লুম আউটপুট লাইট, এই সে বের করে আমি কয়টা 6টা লাইট পেলাম। 6টা লাইট যে পেলেন আপনি, কোনো সমস্যা নেই। 6টা লাইট আপনি বসাবেন কিভাবে, তখন এটা আপনাকে অটোক্যাডের হেল্প নিতে হবে। হ্যাঁ, অটোক্যাড এবং কোথায় একটু দেখাই দিই। এটা দেখেন এই যে 6টা লাইট আপনি টাঙাবেন, তখন কি করবেন, এখানে যে লেন্থ, এখানে যেটা হবে আপনি লম্বাটা কত 6.2 mm, এই 6.2 mm-টাকে আপনি, আপনার কয়টা লাইট হয়েছে, একটা দুটো 18 লাইট, ওই যে 6টা লাইট হয়েছে আমার হিসাব করে আসলাম 3 দিয়ে ভাগ দিবেন, একটা লাইট থেকে একটা লাইট ডিস্টেন্স হবে, এই পাশটা কতটুকু হবে, এইটাকে আবার এই যে এই পাশ আর দুইটা, দুই পাশ 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করলে দেখবেন 1.003 পাওয়া গেছে, গেল একটা। এটা এটা সাড়ে একটা, এটা সাড়ে একটা, এই পাঁচটা মধ্যখানে কত গ্যাপ থাকবে, যেটা হবে সেটাকে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, 1.85 আপনার নর্মালি হয়ে গেছে। এই পাঁচটা কতটুকু থাকবে, এই পাঁচটা যেটা হবে এটাকে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন এই পাশে 0.92। আচ্ছা, এটা তো হচ্ছে ক্যালকুলেশন হিসাব। এখন যদি এমন হয় যে আপনি ক্যালকুলেশন যেভাবে করলেন তার নিচে আপনার কি পড়ে যাচ্ছে, কি ফ্যান পড়ে যাচ্ছে, আপনি ফ্যানটা এখানে দিলেন, এই ফ্যানটা এভাবে এরকম থেকে যাচ্ছে, তখন আপনাকে ফ্যানের অনুযায়ী আপনি একটু ম্যানেজ প্লাস করতে পারবেন। তাহলে কি হবে, এই জিনিসটা সিকোয়েন্সলি যদি আপনি করতে যান, ধরেন এখানে একটা টেবিল আছে, একজন বসে, এখানে একজন বসে, তাহলে এর আলো পাবে, এর আলো পাবে, আর এর আলো সাফিসিয়েন্ট পাবে। মাপটা যখন এই পাশটা ঠিক থাকবে, ধরেন এখানে আপনি ভাগ করেন, কেটে দেন, এখান থেকে এত ডিস্টেন্স যা, সেম টাইপ ডিস্টেন্স, এভাবে আপনি ক্যালকুলেশন করলে যে আপনার ওয়ার্কিং এরিয়াতে যে আপনার 300 লাক্স প্রয়োজন ছিল, আপনি 300 লাক্স পাবেন এবং ইঞ্জিনিয়ারিং যে একটা সুন্দর প্ল্যাটফর্ম এবং সুন্দরভাবে যে কাজ হওয়ার কথা সেটা হবে। এটা হচ্ছে লেআউটের মানে লাইট সেটিং এর ব্যাপারে জাস্ট একটু বললাম আপনাদেরকে। আপনাদেরকে আবারও বলতেছি, আমরা এই কোর্স গুলো করাই, যাদের কোর্স করার ইচ্ছা আছে আপনাদের নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, কেমন। থার্মোগ্রাফি, থার্মোগ্রাফিটা কি,
আমাদের এটা থার্মোগ্রাফি স্ক্যানার, আমরা তো হাতে ধরে কোথায় কি তাপমাত্রা আমরা বুঝবো না, সেজন্য এটা ধরলে কোন পয়েন্টে কত তাপমাত্রা, কত লুজ কানেকশনের জন্য বা হচ্ছে ডিভাইসটা ভালো না, 150.7, এখানে 113.4, এটা কিন্তু দেখাচ্ছে। এটা চেক ব্যাক করে আপনাকে একটা নোট আকারে, বই আকারে এটা রাখতে হয়, বিভিন্ন প্রোগ্রাম ডিটেলসে দেখে। এটার আবার স্টেজ আছে, 0, 1, 2, 3, এটা ক্যাটাগরি। ক্যাটাগরি কোনটা কতটুকু পড়তেছে আপনার এটা হিসাব নিকাশ করতে হয়, এবং ওটার জন্য এবং এটা অ্যানালাইসিস করতে হয় এটা ঠিক আছে কিনা। যেমন 40 ডিগ্রি অ্যাবভ ওভার এভিডেন্ট, এটা হচ্ছে আপনার জন্য খুবই মেজর এবং ডেঞ্জার, এখানে হলে তাৎক্ষণিকভাবে মেশিন বন্ধ করে এটা ঠিক করতে হয়। তো এই হচ্ছে আমাদের ফটোগ্রাফি। আচ্ছা, তারপরে কি এলপিএস ডিজাইন, মজার একটা জায়গা। আপনি দুইটা ক্লাস করবেন আমার সাথে, 2 ঘন্টা বা আপনি এলপিএস যদি আপনি না করতে পারেন, ঠিক আছে, তো মানে কি বলবো আর কি, কেমনে কি বলতে হয় আমি জানি না এই ব্যাপারে। আপনি 2টা ক্লাস করলে আপনি পারবেন, ঠিক আছে। তো দেখেন এলপিএস, এই ধরনের এটা একটা বিল্ডিং, এটাতে এলপিএস প্রয়োজন কিনা আপনি কিভাবে বুঝবেন? কেউ ভাই এটা নিয়ে কাজ করেছেন, একটু বলবেন যে এলপিএস এই বিল্ডিংটাতে প্রয়োজন কিনা কিভাবে বুঝবো? তো ভাই কোনো, আচ্ছা, না আমি ভাই, কোনো বলতেছি, ধারণা নেই। থ্যাংক ইউ। এটা দুই ভাবে আপনি বুঝতে পারবেন, একটা হচ্ছে বিএনবিসি, আমাদের স্ট্যান্ডার্ড গাইডলাইন, বিএনবিসি ভাবে বুঝতে পারবেন, আর একটা হচ্ছে এনএফপিএ, এনএফ, আচ্ছা কি লিখলাম এটা, এনএফপিএ শর্ট করে লিখলাম আর কি। এই দুই ভাবে এখন এনএফপি আর বিএনবিসি, বিএনবিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এনএফপি হচ্ছে আপনার আমেরিকান। এই দুইটাকে ফলো করি আমরা, মানে ইন্ডাস্ট্রিতে এটা ফলো করি, এটাকে তো ফলো করতে হবে। বিএনবিসি তে রিস্ক ইন্ডেক্স নামে একটা অপশন আছে, রিস্ক ইন্ডেক্স যদি 40 হয় তাহলে আপনার বিল্ডিং এ আপনার এলপিএস প্রয়োজন, বিএনবিসি বলছে। এনএফপিএ বলতেছে কি, যে 75 ফিট যদি হয় আপনার বিল্ডিং এর হাইট, বুঝলেন, 23 মিটার, তাহলে হচ্ছে ক্লাস 1 নামে আপনার এলপিএস। ক্লাস 1 বলতে 1 আর 2 হচ্ছে ম্যাটেরিয়াল চেঞ্জ। 75 ফিটে যদি বেশি হয় বিল্ডিংটা হাইট, মনে করেন 76 ফিট বা 80 ফিট, তখন হচ্ছে ক্লাস 2 নামের ম্যাটেরিয়াল ইউজ করতে হয় আপনার। আর এটাই হচ্ছে পার্থক্য। এখন একটু আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝবেন যে ক্লাস 1 এবং ক্লাস 2 এবং বিএনবিসি। এটা একটু দেখিয়েই আমি কিছু কথা বলে আপনাদের সাথে শেষ করবো। আসলে হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে, এই ডকুমেন্ট গুলো আপনাদেরকে হুবাহুব একবার না, লাইফ টাইম আপনাদেরকে এই কাজগুলো করতে, যে আপনার থেকে যাবেন, আপনাদের আমাদের সাথে আসবেন, আপনাদের ফ্রিলি আমি প্রোভাইড করবো এগুলো। মানে আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টর 5 দিনে, 1 মাসে, 2 মাসে শেখার কিছু নাই, এটা সিকোয়েন্সলি শিখতে হয়। আপনি থেকে যাবেন, যারা সিনিয়র পার্সন আছে বা যারা জানে যে বিষয়ে, তার কাছে যাবেন, বা একটু হেল্প নেবেন, পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা যে বিএনপিসি 9টা পেজ, এই 9টা পেজ যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে এই বিল্ডিং এর এলপিএস প্রয়োজন কিনা বা খুঁটিনাটি বিষয়। তো এগুলো আমরা কেটে কেটে রাখছি আপনাদের জন্য, কেমন। এই যে আমি একটা কথা বলছিলাম, রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা আছে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। রিস্ক অ্যাসেসমেন্ট যদি 40 হয় তাহলে আপনি বিএনবিসির ভাষায় এটাতে আপনার করতে, এই যে প্রমাণগুলো বা এই যে ডকুমেন্ট গুলো দেখাচ্ছি, মানে আসলে কি আপনি আমি তো ব্যস্ততার খাতিরে আমরা এগুলো আসলে স্টাডি করতে পাই না। আর যখন আপনি এগুলোকে সাজানো গোছানো আছে আমার, যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন, আপনি বুক ফুলিয়ে কাজ করতে পারবেন, এবং আপনার একটা ভিত থাকবে, ঠিক আছে। এটা যে এনএফপি এর একটা, এনএফপি এর ডকুমেন্ট দেখেন, এনএফপি এর আপনি বললাম যে এনএফপি এর 780, এইগুলো পিডিএফ গুলো আপনাদেরকে প্রোভাইড করব, এবং কোথায় কি আছে এটা দেখাই দেবো। ভাই এটা তো আপনিও পারবেন, কিন্তু আপনি তো এত সময় নেই, যেহেতু আমরা এগুলো নিয়ে 10-12 বছর কাজ করেছি, এখন এগুলো নিয়ে ট্রেনিং পার্ট নিয়ে বা হচ্ছে আমরা কনসালটেন্সি করি, আমরা ফ্যাক্টরিতে এই যে 4টা কোম্পানিতে আমরা কয়েক ধরনের এসএলডি আর এলপিএস ডিজাইন করে আসলাম। এই যে ক্লাস 1 বলতেছে যে 75 ফিট বা 23 মিটার, এই যে তারপর হচ্ছে ক্লাস ম্যাটেরিয়াল 2, 75 ফিটের বেশি, যে হ্যাঁ এটা, তাহলে পেলেন। ক্লাস 1 আর 2 এর মধ্যে পার্থক্যটা একটু আপনার দেখা দিচ্ছি, কি পার্থক্য। পার্থক্যটা হচ্ছে এটা, যে এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল, এটা একটা প্যারামিটার আপনি শুরু করবেন, এয়ার টার্মিনাল। এয়ার টার্মিনাল ক্লাস 1-এ কত লাগবে? এসআই পদ্ধতিতে 9.5। এটা কি লাগবে? কপারের জন্য লাগবে।
অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত লাগবে? 12.7 লাগবে। ঠিক আছে, 12.7 লাগবে। তাহলে বুঝলেন 9.5 কপারের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য 12.7 গেল। এখন যদি আপনি অ্যালুমিনিয়াম নাকি ম্যাটেরিয়াল 2 হয়, মানে 75 ফিটের বেশি হয়, তাহলে দেখেন এয়ার টার্মিনাল কত লাগবে? 12.7 কপারের ক্ষেত্রে। ওখানে কত? 9.5 লাগবে। গঠনটা চেঞ্জ। তারপরে এখানে কত? 15.9, এখানে ছিল 12.7। কতটুকু পার্থক্য? এখন এভাবে টার্মিনাল কতটুকু দিবেন, তারপর হচ্ছে আপনার এই এই কিভাবে কত ফিট পর পর দিবেন, তারপর হচ্ছে এরকম রুম হলে কিভাবে আপনি সেট করবেন, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্যারামিটার একটার পর একটা কিভাবে সেট করবেন। তারপর আহ এরকম যদি রুম হয় তাহলে কি করবেন, এটা প্রত্যেকটা খুঁটিনাটি, এবং কতটা ডাউন কন্ডাক্টর দিবেন, মাটি মানে মানে ডাউন কন্ডাক্টর কয়টা নামবে, এই যে পিট বলে, যেটা পিট মাটির নিচে যে গর্ত করে থাকে, সেটা কয়টা দিবেন, সবকিছু খুঁটিনাটি আপনি এখানে এগুলোতে পাবেন। এই হচ্ছে এলপিএস এর বিষয়। এই জিনিসগুলো যদি আপনি মানে একবার ক্যাপচার করে ফেলতে পারেন, যখন কাজ করবেন খুব মজা পাবেন। আমি বলবো যদি সুযোগ থাকে আমাদের সাথে আসুন। আহ আমাদের এখানে কি কি কোর্স আছে ভাই? আমাদের এখানে হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, পিএলসি, ফায়ার, অলমোস্ট আপনার যে ইগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, আমাদের এখানে সব কোর্সই আছে। আপনি যেটা আপনার প্রয়োজন আপনি করতে পারবেন, আমাদের সাথে থাকতে পারবেন। তো একটু এখানে আমাদের কোর্স অটোমেশন, স্কাডা এবং হচ্ছে পিএলসি, আপনার ভিএফডি, সকল কোর্সই আছে এখানে। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে আসবেন। তবে আমি আগে বলবো, আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমাদের শিখতে হবে, প্রিয় ভাই। দেখেন আমরা এই কোর্সে কি আলোচনা করব, এটা একটু আপনাদের সাথে আলোচনা। আমরা প্রথম ক্লাসে আলোচনা করব যে ইন্ট্রোডাকশন ক্লাস মডিউল নিয়ে, কেবল ক্যালকুলেশন টাইপ এসটি, এলটি, আরএসসি নিরাপন, আরএসসি বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, সার্কিট ব্রেকার সিলেকশন, কত প্রকার কি আছে, এসিবি বিসিবি থেকে শুরু করে আরএসসি নিরাপন, বিএনবিসি, এনএফপি, এনএসসি, আইএসসি কিভাবে চাই, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন তো এটা দেখাইলাম, বিপিটি এবং বিপিটি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আর্থিং সিলেকশন, বিসিবির আইডিএমটি রিলে, সাবস্টেশন আলাদা দুটো ক্লাস থাকবে, অটোক্যাডের 4টা ক্লাস থাকবে অটোক্যাড 2D শেখানোর জন্য। তারপর হচ্ছে লাইটিং ক্যালকুলেশন লুমেন মেথড দিয়ে, যেটা দেখালাম আপনাদেরকে। আর্থিং লেআউট একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা লাগবে। এলপিএস এর 2টা ক্লাস থাকে, এসএলডি, ইএলডি, লোড টেবিল নিয়ে একটা ক্লাস থাকে। আইপিএস, ইউপিএস, আরএসসি নিরাপনের ডকুমেন্ট গুলো কি চাই, তারপর মেনটেন্স এর ডকুমেন্টস গুলো কি চাই, তারপর ওয়াল টেস্ট, ইলেকট্রিক্যাল অনেকগুলো টেস্ট আছে, অ্যানুয়াল ইন্সপেকশন টেস্ট আছে সেগুলো। আর্থ লিকেজ রিলে সেটিং নিয়ে একটা ক্লাস আছে। সিভি আপডেট অ্যাপ্লাই প্রসিডিউর নিয়ে একটা চমৎকার ক্লাস আছে। অল ডকুমেন্ট পিডিএফ দিব, ডেইলি ক্লাস রেকর্ড দিব, অফলাইন ক্লাস করার অপরচুনিটি আছে, সাবস্টিটিউশন আছে আমাদের এখানে, আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন। অনলাইন সার্টিফিকেট, যে একটা সার্টিফিকেট দেবো সেটা অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে। তারপর হচ্ছে আপনার সাপোর্ট, হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে। এই জিনিসগুলো যে জানলেন বা করলাম, অটোমেশন শিখেন আর কন্ট্রোলিং শিখেন আর হচ্ছে আপনি এটাই শিখেন, এগুলো শিখতে গেলে কিন্তু আপনাকে আমাদের সাথে বা যে কোনো মানুষের সাথে, আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন থাকতে হবে, যে এটা কি হচ্ছে, এই সফটওয়্যারটা নাই, এটা নাই, এই জিনিসগুলো প্রোভাইড করবো আমরা। এবং সাজেশন, রেড বুয়েট, চুয়েটের এখানে জানেন যে অ্যাডভান্টেজ যে বডি আছে, আমাদের যারা সিনিয়র পার্সন, রেড বুয়েট এবং সিনিয়র পার্সনেরা আপনাদেরকে এই যে কোনো ইস্যুতে সহযোগিতা করবে লাইফ টাইম। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কোর্স মডিউল। কেমন? এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। অ্যাডভান্টেজ ভিডিও হচ্ছে বিভিন্ন প্রকার প্রফেশনাল ট্রেনিং করিয়ে থাকে। অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইন্ডাস্ট্রি স্পেয়ার পার্টস এবং সাবস্টেশন ডিজাইন সাপ্লাই, এসএলডি, ইএলডি কনসালটেন্সি, বিভিন্ন প্রকার মেশিনারি নিয়ে কাজ করি। এই হচ্ছে আমাদের কার্যক্রম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে 2-1 মিনিট আলোচনা করে আমি আমার শেষ করব। তাহলে দেখেন কেবল ইনসুলেশন টেস্ট কিভাবে করবেন, এটা জানেন যে কেবল ইনসুলেশন যে থাকে, এটা 5 মেগা ওহমের নিচে যদি চলে আসে তাহলে এটা কেবল চলবে না, এটা টেস্ট চেক ব্যাক করে আমাদের নোট ডাউন করে রাখতে হয়। তো তারপর হচ্ছে যে এগুলো কথা তো বললাম, কি করাবো আপনাদেরকে।
এই হচ্ছে আজকের আলোচনা ছিল। থ্যাংক ইউ সবাইকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা পরামর্শ থাকে অবশ্যই বলবেন। আর আপনারা যদি আমাদের কোর্সগুলো করতে চান তাহলে করতে পারবেন। আপনাদের জন্য ঈদের একটি অফার চলছে আমাদের কোর্স ফি থেকে। যদি কারো ইন্টারেস্ট থাকেন তাহলে আপনাদের নাম্বারটি আমাদের চ্যাট বক্সে দিবেন এবং আপনাদের প্রশ্নটা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আপনাদের প্রশ্ন বা পরামর্শ যে কোনো একটা দিতে পারেন, বা আজকে সেমিনারের উপরে কোনো পরামর্শ থাকলে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে যারা ডিপ্লোমা স্টুডেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাবে, মডিউলটা আমি দেখেছি, জাস্ট লাস্টের দিকে খেয়াল করিনি। মোড বাস কমিউনিকেশন বিষয়টা কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ওই মডিউলের মধ্যে আছে কিনা? বাস কমিউনিকেশন, হ্যাঁ আছে জি আছে জি। আছে। আমাদের এখানে মোড বাস কমিউনিকেশন আছে সিরাজুল ভাইয়া। জি জি। আপনারা আর একটু সিরাজ ভাইয়ের থ্যাংক ইউ। আমরা আমাদের অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কিছু সংখ্যক ভাইকে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই। যদি আপনাদের মধ্যে যে কেউ থাকে বা আপনাদের ছোট ভাইরা থাকে, আমাদের তো এগুলো প্রফেশনাল যেগুলো দেখাচ্ছি আজকে, মানে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যারা আসবে জিরো থেকে প্রফেশনালি যারা দেখেন, আমাদের এই কোর্স গুলো আমাদের ডিজিএম স্যারও আমাদের এই কোর্স করেছেন। ঠিক আছে, এজিএম ডিজিএম আমাদের এখানে প্যারাডো গাড়ি নিয়ে আমাদের এই কোর্স করতে আসে আমাদের প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। এটা গর্বের বিষয় না যে যে জিনিসটা বিষয় জানে আর একটু শেখার জন্য যায়। এবং আমাদের এখানে ডুয়েট বুয়েট রায়হান স্যার আছে, শাহাবুদ্দিন স্যার আছে, পরাগ স্যার আছেন। আমাদের ডুয়েটের 38 বছর, আমাদের অ্যাডভাইজার স্যার হচ্ছে 38 বছর আগের এক্সপার্ট পার্সন আমাদের এখানে আছে, কনসালটেন্স করে। তো আপনাদের যারা অ্যাটাচমেন্ট করতে চান, আমাদের সিকোয়েন্সলি আমরা কাজ শেখাবো। বা আপনাদের ছোট ভাই বোনেরা যারা আছে আমাদের প্রতিষ্ঠান দেবেন অ্যাডভান্টেজে সীমিত, মানে 100 থেকে 200 জন মতো মানুষ আমরা পার্টিসিপেন্ট ভাইদেরকে নিব ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য অ্যাডভান্টেজ বিডিতে, অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। তো থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন প্লিজ। আপনাদের আজকের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হয় আমাদের আজকের সেমিনার কেমন হয়েছে বা যে কোনো পরামর্শ আপনারা দিতে পারবেন ভাই হিসাবে। দুইজন ভাই কিছু বলার জন্য অনুরোধ করতেছি, যদি থাকে বলার আছে। যদি কোশ্চেন না থাকে তাহলে শেষ করবো। যদি আমার আলোচনাতে সবকিছু বুঝে যান তাহলে শেষ করবো আজকের মতো। আচ্ছা আচ্ছা, যদি কিছু বলতে না চান, যদি আমার আলোচনাতে সবকিছুই ক্লিয়ার হয় তাহলে আমরা আজকের মতো আপনাদের অনুমতি ক্রমেই শেষ করব। থ্যাংক ইউ। আমরা দেখা হবে। আর সবাইকে আমাদের অফিসে, উত্তর হাউস বিল্ডিং 6 নম্বর সেক্টরে আমাদের অফিস অ্যাডভান্টেজ। আর এনএডিএল হচ্ছে গাজীপুর। আর একটা অফিস আছে পুরাতন পল্টন। আরেকটা অফিস আছে আমাদের ডিওএইচএস। আমাদের 4টা অফিস। আপনাদের আমি উত্তর অফিসে বেশি বসি। আপনাদের কফির দাওয়াত দিয়ে আমি আজকের সেমিনার শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।